আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গন্তব্য কাবুল। খুব মজার একটা প্রবন্ধ, মারাত্মক মজার একটা প্রবন্ধ। আসলে আমরা ছোটবেলায় মনে আছে ওই যে আব্দুর রহমানের অতিরিক্ত অতিথি পরায়ণতা নিয়ে যে একটা পড়ছিলাম না? আব্দুর রহমান যে লেখকের প্রচুর পরিমাণে অতিথি পরায়ণ করে, তার সেবা করে, আর লেখক এগুলো থেকে ভয় পাওয়া যায়। হ্যাঁ, ওই গল্পেরই একটা অংশ, যেটা ঘরে বাইরে দেশে বিদেশে এরকম বিভিন্ন ভ্রমণ কাহিনী আছে মুস্তফা আলীর। সেটার একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, কাহিনীর প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে আপনার যে মুস্তফা আলী কাবুল বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অফার পায়। কাবুল বিশ্ববিদ্যালয়ে তো ওনার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, আমি কাবুলে যাব, এই করব সেই করবো ইত্যাদি, কাগজপত্র সব ঠিক করছে। সমস্যাটা হচ্ছে যখন কাবুলে যাওয়ার জন্য সে তৈরি, তখন তার মনে হয় খাইছে, আমি একলা একলা যাব কিভাবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তার মধ্যে দেখছে যে এত বিশাল পথ, এই পথের মধ্যে প্রতিবন্ধকতা কম না, কোথাও পাসপোর্টের ঝামেলা, কোথাও আবহাওয়া রুক্ষ, কোথাও যানবাহন পাওয়া যায় না, এ একটা অভিজ্ঞতা হয়েছে। তিন নম্বর তার অভিজ্ঞতা হচ্ছে নিরাপত্তা নিয়ে। কারণ এতদিন সে শুনে আসছিল যে আফগানিস্তান কি বলে এটাকে, যে আফগানিস্তানের লোকেরা রাশিয়ানদেরকে হারাই দিয়ে রাখতেছে, ইংরেজদেরকে হারাইতেছে, তারা অন্যরকম শক্তিশালী বীর ইত্যাদি টাইপের। এখন দেখেন, মনে করেন যে আমাদের পুলিশ বলেন বা পুলিশ বাহিনীর কথা যদি আমরা বলি, তাদের তো আইন শৃঙ্খলা রক্ষা করার একটা সিস্টেম আছে। কিন্তু আমরা যদি বেসামরিক লোকদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করতে বলি, দেখেন তাদের কিন্তু ওই সিস্টেম বা ট্রেনিংটা নাই। তো এবার এইটা নিয়েও মুস্তফা আলী একটা ভয় পায় যে আমি যে যদি আফগানদের হাতে পড়ি তাহলে আমার কি অবস্থাটা হইতে পারে। এই একটা নিরাপত্তা ইস্যু নিয়ে প্রবলেম। 4 নম্বর হচ্ছে সে আফগানিস্তানের লোকদের মধ্যে দারিদ্র দেখছে, কিন্তু তাদের মধ্যে আবার কি আছে, দারিদ্রতার পাশাপাশি তাদের মধ্যে বেশ স্বচ্ছ, কি বলে এটাকে, মনের ফুর্তি, যেটা এই জিনিসটা আছে। এই 4-5টা বিষয় ওনার এই ভ্রমণ কাহিনীতে উনি তুলে ধরবে। তো শুরু করি আমরা। গন্তব্য কাবুল। প্রথমেই যতটুকু প্রয়োজন দেখি, আমরা দেখি কি লিখছি আমরা। মুস্তফা আলী 1904 সালে পিতার কর্মস্থল করিমগঞ্জ। করিমগঞ্জ কিন্তু আসামের করিমগঞ্জ। করিমগঞ্জে জন্মগ্রহণ করেন 1904 সালে। ঠিক আছে, তার পৈতৃক নিবাস। আচ্ছা, কেউ বলতে পারবেন? আমি একটা জীবন মৃত্যু সন লিখতেছি, দেখি পারেন কিনা। 1903 থেকে নিয়ে 1976, কে বলতে পারবেন এটা কার জীবন মৃত্যু নিয়ে লিখতেছি আমি? 1903 সাল থেকে নিয়ে 1976 সাল পর্যন্ত এটা কার জীবনী, কে বলতে পারবেন? দেখি কমেন্টে কেউ জানান যদি জেনে থাকেন। 1904 সালে আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন, তার বৃহৎ সিলেট জেলা। এই যে মনে রাখেন একটা বিষয়, যখন দেশ ভাগ হয়েছে তখন এই করিমগঞ্জটা কি জানেন, ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হয়েছে। হিসাব মতে করিমগঞ্জ পাকিস্তান বা এখনকার সময় বাংলাদেশ পাওয়ার কথা ছিল। আচ্ছা, এই সিলেট জেলায় পিতার নাম মাতার নাম দেখেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছেন। হ্যাঁ, জসিম উদ্দিন, অহনা, রাইট, অহনা। অহনার তো সুন্দর গান আছে, ঠিক না? আচ্ছা, জসিম উদ্দিন, রাইট, 1903 থেকে নিয়ে 1909 থেকে 3 থেকে নিয়ে 1976 সাল পর্যন্ত, রাইট। আচ্ছা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যে কলকাতার বিশ্বভারতী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এখান থেকে লেখা করছে। জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে। স্যার, বন উত্তর যে জার্মানি, উত্তর জার্মানি, পশ্চিম জার্মানি আর পূর্ব জার্মানি। পূর্ব জার্মানির রাজধানী ছিল বন। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন হাসিনা কিন্তু এখানে ছিল আর কি, রাইট। আনিসার কথা, রাইট, হ্যাঁ। জার্মানির আফগানিস্তানে কাবুলে কৃষি বিজ্ঞান কলেজে কিছুদিন অধ্যাপনা করছে। দেখছেন, কাবুলের কোথায়? কৃষি বিজ্ঞান কলেজে, মার করে দিছি। এছাড়া বহু দেশে বহু স্থানে উনি ঘোরাঘুরি করছে। তিনি ছিলেন রবীন্দ্রনাথের খুব ভক্ত টাইপের ইত্যাদি। তুলনামূলক ধর্মতত্ত্বে তার ছিল বিশেষ পাণ্ডিত্য। ধর্মীয় বিষয়গুলো নিয়ে কিন্তু তার বেশ পাণ্ডিত্য ছিল। ঠিক আছে, সাহিত্যের রসবোধ, সৈয়দ মুস্তফা আলী রচনার মুখ্য প্রবন্ধ ইত্যাদিতে লেখছে। চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, দেশে বিদেশে ইত্যাদি ইত্যাদি। 1974 সালে উনি মারা গেছে। দেখি পারেন কিনা। 1974 সালে আমাদের আরেকজন কবি মারা গেছেন। 1974 সালে আমাদের আরেকজন কবি মারা গেছে। তার বিখ্যাত একটা কবিতা পাঞ্জেরি। তেমন অনেক সময় লেখা থাকে এরকম, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কে বলতে পারবেন এটা কে? 1974 সালে মাগুরা জেলার মাঝাইলে ওনার জন্ম ছিল। মাগুরা জেলার মাঝাইলে। দেখি কে বলতে পারবেন, বলেন, আমরা পড়ায় চলে যাই। আচ্ছা, আচ্ছা, এই দেখেন গন্তব্য কাবুল মধ্যে কি কি তুলে ধরছে দেখেন। এটা দীর্ঘ একটা যাত্রার বর্ণনা, গুড। যেখানে কেবল একটা স্থান পরিবর্তন নয়, এখানে যে কালচার, মানুষের সাংস্কৃতিক পরিবর্তন, এটা উনি দেখছে।
তারপর দেখেন মোস্তফা আলীকে কাবুল বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তারপর দেখেন, তো দেখেন সেখানে একটা নতুন কর্মসংস্থান পাইছে, এটা দেখে সে খুশি ছিল এরকম। নতুন একটা পৃথিবী, নতুন ভাষা, নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। যাত্রাপথে নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়। ভারত থেকে কাবুলে পৌঁছতে তাকে নানা ধরনের ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়। যেমন আপনারা যদি ইন্ডিয়ায় থেকে যদি কাশ্মীরে যদি যান, মানে দিল্লি থেকে যদি কাশ্মীরে যান, 3 দিন শুধু ট্রেনেই থাকতে হবে। তো ট্রেন বিভিন্ন রাজ্যের উপরে দিয়ে যায়, আর ওইখানের লোকরা কিন্তু উঠে। তো দেখা যায় যে এক এক জায়গায় হচ্ছে আপনার রাজস্থানের লোকেরা উঠে, পাঞ্জাব লোকেরা উঠে, বিভিন্ন বিভিন্ন বিষয়। আচ্ছা, ওইটা মাগুরা জেলার মাঝাইলে জন্ম ছিল ফররুক আহমদের। কখনো ট্রেন, কখনো গাড়ি, কখনো উটো ব্যবহার করতেন। যদিও পথে নানা প্রশাসনিক জটিলতা এবং ভাষাগত সমস্যা তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তিনি সেগুলোকে হাস্যরসের সঙ্গে গ্রহণ করেছিলেন। কাবুলের রাস্তায়, শহরে এবং আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে সাক্ষাৎ এবং তাদের জীবনযাত্রা ও দৃষ্টিভঙ্গি দেখার মাধ্যমে মুস্তফা আলী উপলব্ধি করছেন যে আফগানরা কিভাবে তাদের কঠিন পরিস্থিতির মধ্যেও কি করে রাখে, নিজেদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, ইত্যাদি বিষয়গুলো হচ্ছে আমাদের এই প্রবন্ধের মূল ভাব বা গল্পের মূল ভাব আমরা বলতে পারি। ওকে, শুরু করি আমরা। রেডি? পাশে কিন্তু লেখা নিয়েন, অনেক কথা আছে কিন্তু এখানে। হ্যাঁ, চাঁদনি থেকে, চাঁদনি হচ্ছে কলকাতার মার্কেট। হ্যাঁ, আমাদের চাঁদনি চক যেমন নিউ মার্কেট, নিউ মার্কেটের পাশে এই চাঁদনি। চাঁদনি থেকে 9 শিকা দিয়ে, 9 শিকা মানে কি, এক শিকে হচ্ছে 25 পয়সা, বা যেটাকে আমরা বলি হচ্ছে কি, যেটাকে আমরা সৈয়দ ফররুক আহমদ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফররুক আহমদ। আচ্ছা দেখেন, যেটাকে আমরা বলি 25 পয়সা বা 4 আনা, তাহলে 9 শিকে কতটুকু হবে বলেন তো? 2.25, মানে 2.25 টাকা, যেটাকে আমরা বলি। চাঁদনি থেকে 9 শিকে দিয়ে একটা শার্ট কিনে নিলাম, ভালো কথা। তখনকার দিনে বিচক্ষণ বাঙালিরা, বিচক্ষণ কেন বলতেছে, এটা একটু ব্যঙ্গ করে বলতেছে, ঠিক আছে, বা ফাঁকিবাজি করে বলতেছে। ফাঁকিবাজিরা কেন একটু পরে বলতেছে, দেখেন। বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। ইউরোপিয়ান থার্ড কি? থার্ড হচ্ছে, ধরেন এই যে দেখেন এখানে লেখা আছে, দেখেন ইউরোপিয়ান থার্ড ছিল 3য় শ্রেণীর একটা বিশেষ কোচ। রেলগাড়িতে যারা চড়ছেন, রেলগাড়িতে আপনারা জানেন যে রেলগাড়িতে হচ্ছে কি এসি বগি থাকে না, সিট এফ, শোভন চেয়ার, সামথিং সামথিং ইত্যাদি, অনেক সময় রিজার্ভ থাকে না, রিজার্ভ। তো এইরকম টাইপের রেলগাড়ির মধ্যে একটা বগি থাকতো ইউরোপিয়ানদের জন্য নির্দিষ্ট। ইউরোপিয়ানরা হচ্ছে সাধারণ ভারতীয়দের সাথে মিশে যাইতে পারতো না, ইজ্জতে লাগতো, এই জন্য এটা ওদের জন্য নির্দিষ্ট ছিল। ওইটাকে বলা হচ্ছে ইউরোপিয়ান থার্ড, যেটা কি 3য় শ্রেণীর একটা বিশেষ কোচ। এইটা সবার জন্য উন্মুক্ত ছিল না, কেবল হচ্ছে কি ইউরোপিয়ানদের জন্যই ছিল, এটা উন্মুক্ত ছিল। এটা বলছে কেন? ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করতো, ঠিক আছে, মানে সব ইয়ার মধ্যে কি, মানে সব, সর্বত্র বলতে সব রেল স্টেশনের কথা বলতেছে, সব রেল স্টেশন বা সব স্টেশনে আনাগোনা করতো, ভালো কথা। হাওড়া স্টেশন, উনি হাওড়া থেকে পেশোয়ার যাবে, পেশোয়ার থেকে খাইবার পাস, আফগানিস্তান, এই জিনিসগুলো তুলে ধরবে। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই, মানে উঠতে গেছে একজনে লেখক, উঠতে যেতেই এক ফিরিঙ্গি বেঁকে বসলো। ফিরিঙ্গি খারাপ, ফিরিঙ্গি হচ্ছে কি, মানে ইংরেজদের বলতেছে ফিরিঙ্গি, ঠিক আছে, বিদেশিদেরকে বলতেছে ফিরিঙ্গি, ফিরিঙ্গি। আচ্ছা, এক ফিরিঙ্গি হেঁকে বললো, মানে জোর গলায় বললো, হেঁকে বলতেছে, এটা ইউরোপিয়ানদের জন্য, রাইট, এটা ইউরোপিয়ানদের জন্য নির্দিষ্ট। যেমন দেখেন না, বাসে নারীদের জন্য সিট সংরক্ষিত থাকে, তো ওইখানে যদি আমরা বসতে যাই আমাদেরকে ধমক দেয় না, এই আপনি মেয়েদের সিটে বসছেন কেন, ঠিক এই টাইপের। হ্যাঁ, এটা ইউরোপিয়ানদের জন্য, মানে এটা সংরক্ষিত কোচ। আমি গাক গাক করে বললাম, গাক গাক মানে কি ভাঙাচোরা ইংরেজিতে, ঠিক আছে, ভাঙাচোরা ইংরেজিতে, পরে ব্যাখ্যা করতেছি গাক গাক করাটা কি। আমি গাক গাক করে বললাম ইউরোপিয়ানরা তো কেউ নাই, যেমন ওই যে আমরা যখন মহিলারা সিটে থাকে না তখন আমরা যাই বসি না, তখন আমাদেরকে মানা করলে কি বলি, কারণ মহিলারা তো কেউ নাই, তা আমরা যাই বসি, এই টাইপের। ইউরোপিয়ানরা তো কেউ নাই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই, মানে যেহেতু কেউ নাই তাহলে এটা খালি যাওয়ার তো কোনো মানে হয় না, চলো আমি আর তুমি যা কি বসি, দেখছেন। এখন দেখেন, এক তুলনাত্মক ভাষাতত্ত্ব, তুলনাত্মক ভাষাতত্ত্ব মানে বুঝেন কোন ভাষার উচ্চারণ কেমন, এটা হচ্ছে তুলনাত্মক ভাষাতত্ত্ব। ভাষা নিয়ে বিশ্লেষণ করে না, বাংলা ভাষার মধ্যে ধরেন আমরা যদি দেখি যে হিন্দুদের যে বিভিন্ন রামায়ণ টামায়ণের অনেক প্রভাব আছে, আরবির মধ্যে আমরা দেখি হচ্ছে কবিতা বা সেই আগের দিনের ইয়ার অনেক কিছু প্রভাব আছে, কি বলে পারস্য বা ইরানের ভাষার মধ্যে অগ্নিপূজকদের অনেক প্রভাব আছে, এই টাইপের কথাগুলো বলতেছে। দেখেন, এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইতে পড়েছিলাম, বাংলা শব্দের অন্তদেশে, অন্তদেশ মানে হচ্ছে কি জানেন, শেষে, বাংলা শব্দের শেষে
অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়। কিভাবে সংস্কৃত হয়? আপনারা কেউ গোপাল ভাঁড় দেখছেন? গোপাল ভাঁড় দেখেন কেউ? ঠিক গোপাল ভাঁড়ের মতো আমিং ভাতুং খায়ুম খায়ুমুং আমিং ক্লাসুং নিয়মুং এই টাইপের, যে বাংলা শব্দের শেষে যদি আমি কি করি অনুস্বার যোগ করি তাহলে সংস্কৃত হয়ে যায়, ঠিক আছে? আর ইংরেজি শব্দের শুরুতে জোর দিয়া কথা বললে সাহেবী ইংরেজি হয়ে যায়। জোর দিয়া কথা বলা মানে ইংরেজদের, সাহেবী ইংরেজি মানে হচ্ছে ইংরেজদের মতো উচ্চারণ। যেমন দেখেন আগে আমরা বলতাম কি হোয়াটসঅ্যাপ, হোয়াটস ইউর নেম, এভাবে বলতাম। এখন হোয়াটসঅ্যাপ, দেখছেন না? মানে এখন আর আগের মতো নাই, কি যে উচ্চারণ করে। পটেটোটা তারা বলছে ট্যাটু। ওই দেখেন না, আমরা যখন স্পোকেন শিখতে যাই মানে বুঝাই যায় না যে ওরা কি বলতেছে। ইংরেজি গান শুনলে বুঝবেনই না যে কি বুঝা মানে বলতেছে তারা, ম্যাক্সিমাম গানের ক্ষেত্রে এটাই বলতেছে। দেখেন যে ইংরেজি শব্দের প্রাগদেশে মানে শুরুতে জোর দিয়া কথা কইলে সাহেবী ইংরেজি হয়ে যায়, মানে ইংরেজদের মতো উচ্চারণ হয়ে যায়। মানে এইটা রসিকতা করে বলতেছে এই কথাটা, যে সাহেবী ভাব ধরলে কেউ কি হয়ে যায় না, সাহেব হয়ে যায় না। মানে ইংরেজদের মতো কেউ উচ্চারণ করলেই সে কি হয়ে যায় না, ইংরেজ হয়ে যায় না। অর্থাৎ পয়লা সিলেবল, সিলেবল মানে উচ্চারণ, সিলেবল সিলেবল মানে অক্ষর, ঠিক আছে? আর এক্সেন্ট মানে হচ্ছে উচ্চারণ। মানে প্রথম উচ্চারণের মধ্যে আমার কি করতেছি, দেওয়া রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো সব পাপ ঢাকা পড়ে যায়। মানেটা কি, প্রথম যে অক্ষরটা থাকবে এইটার উচ্চারণটা একটু জোর গলায় করবেন, তাহলে ইংরেজি হয়ে যাবে গা, ঠিক আছে? আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস, এই টাইপের কথাবার্তা। স্টেশন, ঠিক আছে, স্কুল, এই টাইপের। তো দেখেন পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো। মনে করেন একটা রান্নার মধ্যে লবণ হয় নাই, তারপর হচ্ছে ধরেন সিদ্ধ হয় নাই ঠিক মতো, আপনি কি করছেন, ওই খাবারের মধ্যে বেশি করে ঝাল দিয়ে দিচ্ছেন। এখন দেখবেন কেউ আর লবণের কথা বলবে না, সিদ্ধর কথা বলবে না, সবাই কিসের দোষ দিবে তো, মানে হচ্ছে ঝালের দোষ দিবে। সেম এখানে কথাটা বলতেছে যে রান্নার মধ্যে হচ্ছে কি বলে মরিচ দিলে যেমন কি সবাই ঝালের দিকে ফোকাস করে, তেমনিভাবে ইংরেজি উচ্চারণের প্রথমেই যদি আমি একটু জোর গলায় বলি তাহলে ওইটার প্রতি মানুষ ফোকাস করবে, এটাই বলতেছে। সব পাপ ঢাকা পড়ে যায়, ঠিক আছে, সব পাপ ঢাকা পড়ে যায়। আচ্ছা, সোজা বাংলায় এর নামই হচ্ছে কি গাক গাক করে ইংরেজি বলা, বুঝতে পারছেন? গাক গাক করে ইংরেজি বলা। যেমন দেখেন ইম্পর্টেন্ট বলার সময় বলছে ইম্পর্টেন্ট, বা স্টেশন বলার সময় স্টেশন, এই টাইপের। দেখছেন একবার উদাহরণ সহ লিখে দিচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, ফিরিঙ্গি তালতলার নেটিভ মানেটা কি? ফিরিঙ্গি মানে বিদেশি লোক, আবার নেটিভ মানে দেশি লোক, তাহলে হবে কিভাবে? মানে পোশাক আশাকে সে ইংরেজ, কিন্তু মানে হচ্ছে কি বলে এটাকে, শারীরিকভাবে বা বাস্তবে সে হচ্ছে তালতলা, কলকাতার তালতলার জায়গা। কথাটা কি বুঝতে পারছেন? পোশাক আশাকে সে ইংরেজ, কিন্তু সে আসলে কি কলকাতার তালতলার মানুষ, এটাই বলতে থাকেন। ফিরিঙ্গি তালতলা নেই মানে যার চাল চলন পোশাক আশাক কথাবার্তা বিদেশিদের মতো, কিন্তু সে বাস করে কলকাতার তালতলার মতো সাধারণ জায়গায়, বুঝতে পারছেন বিষয়টা? এটা বলছে। কাজে আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে গেছে। কেন খুশি হয়ে গেছে? ওই যে গাক গাক করে বলছে, বুঝছেন? আরে আপনি তো অনেক বড় ইংরেজ, এই টাইপের ইংরেজি উচ্চারণ করে। আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো, দেখছেন? তো এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমে চুপসে গেছে, হ্যাঁ দেখছেন? এখন কি, এখন আর ভ্রমণ করতে মন চায় না। পুরা আমাদের মতো দেখবেন আমরা টিম মিলে ঠিক করি কি, আয় আমরা ঘুরতে যাই। দেখবেন ঘুরার আগের দিন একদিন একজনে বলে ওঠে আমার পেটে ব্যথা, আমার মা যাইতে দিবে না, আমার বাপে যাইতে দিবে না, টাকা নেই, ইত্যাদি ইত্যাদি। দেখেন না, ভ্রমণ করার আগে অনেকে বাগড়া দেয় না। লেখকের অবস্থাও কিন্তু সেম। দেখেন এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিল, অন্য কিছু ভাবার ফুরসতেই পাই না, যে ভ্রমণের বাস্তবতা, ভ্রমণের প্রতিকূলতা কি কি হতে পারে এগুলা ভাবার সুযোগই পাইনি। যাই হোক, গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষজনিত ভাবনা। কি বলতেছে? মনে হলো আমি অত্যন্ত একা। আরে বেড়া মানুষ, তুই একা, এটা নিয়ে কি আছে? মানে আমি ইউনিভার্সিটির টিচার হিসেবে যাচ্ছি, অথচ আমার মনের মধ্যে ভয়, আমি একা। দেখছেন, এটা একটা কাপুরুষজনিত মনোভাব না? যাই হোক, ফিরিঙ্গি লোকটি ভালো। আমাকে গুম, গুম মানে হচ্ছে গুমট বা চিন্তিত হয়ে থাকা, গুমট হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মন মরা হলে হবে? হ্যাঁ, ঘুরতে যাইবে এমন মন মরা হলে হবে? হ্যাঁ, গোয়িং ফার, কত দূরে তোমার যাইতে হবে, তুমি মন মরা হয়ে রয়েছো। ধরেন আপনারা সবাই মিলে পিকনিকে গেছেন, আপনার কোনো বান্ধবী বা বন্ধু চুপচাপ বসে রয়েছে, ভাল লাগবে? ভাল লাগবে না। গোয়িং ফার, দেখলাম বিলেতি কায়দা জানে, মানে কি বাহ্যিক ভদ্রতা। কোনো কাউকে যদি আমরা কি গুমট বা নীরব ভাবে দেখি, তাহলে কি ভদ্রতা স্বরূপ যে তাকে যে কি করা, মোটিভেট করা, এটাই বলতে থাকে। গোয়িং ফার, দেখলাম বিলিতি কায়দা জানে। হোয়ার আর ইউ গোয়িং, বললো না। লেখক এবার জিজ্ঞেস তুই কোথা দিতেছ? কয় রে, আমি কই যাবো? যাই হোক, এই বুঝতেছেন পড়া, বুঝতেছেন যারা আছেন কমেন্টে?
বুঝতেছেন? এই যে হলুদ দাগগুলা হচ্ছে কি জানেন, জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট, আর এই যে এগুলা হচ্ছে কি জানেন, অনুধাবনমূলকের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, তা সে যাই হোক কি বলতেছে, সেই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো। দেখেন একটা জায়গায় ঘুরতে গেলে যদি কারোর সাথে কথাবার্তা না বলা যায়, মন মরা হয়ে থাকে, তাহলে লাভ হবে না। তাতে লাভও হলো। কি লাভ হলো দেখেন, এখানে লাভ বলতে কি জানেন, মানে খাতিরের কথা বলতেছে, খাতির ও খাবার দুইটা বিষয়ে কথা বলতেছে। খাতিরও বাড়লো এবং কি খাবারও পাইলো। যাই হোক দেখেন, তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতে এক প্রকাণ্ড চুবড়ি মানে হচ্ছে কি মোটা কাপড় বা বস্তা টাইপের, হ্যাঁ, থলে টাইপের, দেখবেন যে অনেক সময় মায়েরা করে কি বাচ্চাদের জন্য দুধ নিয়ে এরকম প্লাস্টিকে নিয়ে বাইর হয়, থলে নিয়ে বাইর হয়। ওটা তো প্লাস্টিকের না, ওটা সালাদ চটের মতো। যাই হোক, মোটা চুবড়ি খুলে বলল তার ফিয়াঁসে মানে হচ্ছে বাগদত্তা মানে বুঝেন, মানে যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে, এটাকে বলে বাগদত্তা। এঙ্গেজমেন্ট বলি না আমরা, ঠিক আছে? মাইক্রোফোনকে অন করা নাকি কারো স্যার? এই কেউ সবাই মাইক্রোফোন অফ করেন? আমি আসলে জানি না আপনাদের মাইক্রোফোন অন করা না অফ করা না। মাইক্রোফোন অফ করেন ওয়েবসাইট। যাই হোক, কি লিখছেন অফ করা বলতে? ওকে। তবে সে নিতান্ত নেটিভ। দেখেন, একটা পুরো দোস্ত উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দেখেন মাইয়াটা কি করছে, মানে তার ফিয়াসে বা বাগদত্তা কি বলতেছে, মানে হচ্ছে প্রেমিক রে বা হবু জামাইরে ইমপ্রেস করার জন্য, যে তোমার জন্য আমি রান্না করে এই জিনিসগুলো আনছে, দেয় ফুড পান্ডাতে অর্ডার দিয়ে আনছে। এটাই বলতে দেখেন, সে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে এনেছে এবং তাতে নাকি একটা পুরো দস্তুর পল্টন পোষা যায়। মানে বুঝছেন এখানে, মানে এত খাবার আনছে, মনে হয় সেনা দল কি করে খাইতে পারবে, এত খাবার আনছে। আমি আপত্তি জানিয়ে বললুম আমিও কিছু কিছু আনছি, বেটা তুই আমার গরিব মনে করছ থাকি বেটা, আমিও কিছু কিছু আনছি। তবে সে নিতান্ত নেটিভ বস্তু মানে বুঝছেন, নেটিভ বস্তু মানে হচ্ছে যে কি দেশীয় খাবার, বুঝতে পারছেন? বার্গার টার্গারের জায়গায় কি আনতেছে, দেশীয় খাবার আনতেছে, নিতান্ত নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি জাল। তাহলে আমাদের খাবারের একটা বৈশিষ্ট্য পাওয়া গেল। কি বৈশিষ্ট্য বলেন তো? আমাদের খাবারের বৈশিষ্ট্যটা কি? আমরা একটু ঝাল খাবার খাই, ঠিক না? এই বৈশিষ্ট্যটা পাওয়া গেল। খানিকক্ষণ তর্কাতর্কির পরে স্থির হলো সবকিছু মিলিয়ে একটা ব্রাদারলি ডিভিশন মানে হচ্ছে কি, মানে ভাগ বাটোয়ারা টাইপের, নিজের মধ্যে আপোষ বা সমঝোতা বা আপোষ করে একটা আলাকার্ট ভোজন হচ্ছে রাজকীয় খাবার বা বুফে। দেখছেন বুফে খাইছেন না, যে যা মন চায় খাইতে পারি, এটাকে আলাকার্ট ভোজন। একটা বুফে খাবো আমরা, যার যেটা খুশি ওটা খাবে, তোমারটাও নিতে হবে আমারটাও নিতে হবে, এরকম টাইপের বুফে খাবো আমরা। ভালো কথা। সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দূরে সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। কেন? হ্যাঁ, একই রকম খাদ্য দেখে, দুইজনের দেখে একই রকম খাদ্য, হ্যাঁ, সেই শিক্ষা বাপ, সেই ঢাকাই পরোটা, সেই মুরগির মুসল্লাম, বুঝেন তো এগুলা খাবার, ধরেন আমরা মুরগির মুসল্লাম, মুরগির কি বলে চপ ইত্যাদি, আলু গোস্ত ইত্যাদি। আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। জাকারিয়া স্ট্রিট হচ্ছে কলকাতার একটা বিখ্যাত একটা স্ট্রিট ফুডের জায়গা। আমাদের যেমন স্ট্রিট ফুড খাই না আমরা রাস্তায়, এই জাকারিয়া স্ট্রিটটা হচ্ছে এরকম বিখ্যাত। সেই জাকারিয়া স্ট্রিট থেকে এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার ফলে, চক্ষু স্থির মানে একবার কিংকর্তব্য বিমূঢ় বা অবাক হওয়ার কথা, কিরে ভাই এত মিল হয় কেমনে, আমার সাথে মিলে গেছে, আমি জানতাছি তুমি তাই আনছো, এটা হয় কিভাবে? এখন কি বলতেছে দেখেন, চক্ষুস্থির হওয়ার পালা মানে একবার কিংকর্তব্য বিমূঢ়, অবাক হয়ে গেছে। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলে, এমনকি শিক্ষা বাবের জায়গায় স্বামীকা পাবো না। বুঝতে পারছেন বিষয়টা? আমারও শিক্ষা বাপ, তারও শিক্ষা বাপ, এটা বলতেছে। আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত না, মানে একবার হুবহু মিল। আমি বললাম ব্রাদার আমার ফিয়াসে নাই, মানে আমার বউ দেয় নাই এগুলা, এইসব জাকারিয়া স্ট্রিট থেকে কিনা। আচ্ছা এখন দেখেন কি বলতেছে, একদম হুবহু একই স্বাদ। আরে ভাই যদি মানতাম যে ঠিক আছে হয়তো কাকতালীয় ভাবে মিলে গেছে, এটা হইতে পারে, কিন্তু স্বাদও একই রকম, এটা কিভাবে পসিবল বলেন? টোটালি আনপসিবল না। দেখেন একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়, কেন? লজ্জায়। কারণ সে তার বাগদত্তাকে কি করছিল বলেন তো, অনেক বড় করছিল, যে হ্যাঁ আমার ফিয়াসে আমার জন্য ইয়ে আনছে, কি পরিমাণ ভালোবাসা দেখছো, যায় দেখে ফিয়াসে মানে হচ্ছে ইয়ার থেকে কিনে আনছে, হোটেল থেকে কিনে আনছে, এটাই বলছে। আনমনে অন্যদিকে তাকায়। আমারও আফসা আফসা মনে পড়লো যখন সওদা কিনতেছিলাম, সওদা মানে হচ্ছে খাবার কেনার কথা বলতেছে, যখন খাবার কিনতেছিলাম সওদা মানে কেনা,
তখন একজন গাবদা গবদা ফিরিঙ্গি মেয়েকে, গাবদা মানে মোটা সোটা আর কি, সুন্দর সুন্দর মোটা সোটা গোলগাল, মোটা সোটা গোলগাল ফিরিঙ্গি মেয়েকে হোটেলে যা পায় তাই কিনতে দেখছি। এখন দেখেন কি বলতেছে, ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিল যে তার ফিয়াসের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলাম কেন, আসলে সে কি লজ্জিত হইতে বা লজ্জা দিতে চায় নাই, লজ্জা দিতে চায় নাই, ঠিক আছে, দিতে না চাও, কারণ মানুষকে লজ্জা না দেওয়াটাই বেটার। বুঝতেই পারতেছে যে তার ফিয়াসে তাকে মিথ্যা বলছে, এটা বুঝতেই পারতেছে, তো শুধু শুধু আর এটা জিজ্ঞেস করে লজ্জিত হওয়ার দরকার আছে একটা লোককে লজ্জা দেওয়া? যাই হোক, ভোর কোথায় হলো মনে নেই, ঘুমাইতেছে ইত্যাদি। জুন মাসের গরম, আপনারা জানেন তো বাংলাদেশের সবচেয়ে বেশি কি, মানে জুন মাসটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গরম নাকি। জুন মাসের গরম পশ্চিমের গৌরচন্দ্রিকা করে আসে না। গৌরচন্দ্রিকা মানে হচ্ছে পূর্বাভাস দিয়ে আসে না। গৌরচন্দ্রিকা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা, বুঝতে পারছেন? এখন দেখেন, আপনি বৃষ্টির আগে আমরা কি দেখি বলেন তো, মেঘ কালো হয়ে আসতেছে, এবার বৃষ্টি নামবে, আমরা সবাই প্রস্তুতি নিতে থাকি। জুন মাসের গরমটা হচ্ছে কি জানেন, কোনো পূর্বাভাস দিয়ে আসে না, সোজা কথা এটাই, ডিরেক্টলি গরম পড়া শুরু করে, মানে ঘুমিতে উঠে দেখবেন আপনি গরম পড়া শুরু করে, এই টাইপের। এটা বলতেছে দেখেন, 7টা বাজতে না বাজতেই চড়চড় করে তেরচা হয়ে গাড়িতে ঢুকে, রোদ কি বাঁকা হয়ে রোদ আসা, তেরচা হয়ে মানে বুঝছেন তো, বাঁকা হয়ে রোদ দিয়ে করে, সূর্য একটু বাঁকা ভাবে আলো দেয় ঢোকে, আর বাকি দিনটা যে কিরকম কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়, মানে তীব্র গরম। আমরা তো সূর্য দেখেই বলতে পারি যে আজকে কেমন গরম কাটবে, ঠিক না? সকালবেলা সূর্য দেখে বলতে পারেন না? আচ্ছা, গাড়ি যেন কালোয়াত, কালোয়াত জিনিসটাকে একটু বুঝেন। আপনারা কেউ গান টান শুনছেন বড় বড় কোনো শিল্পীর? ধরেন কার কথা বলবো বলেন, এ আর খান, বা আমি আসলে চিনিও না আসলে কে কি, আদনান সামি না সাদ্দান সামি জানি না, কারো গান টান শুনছেন বা কখনো শুনছেন? বিটিএস টিটিএস? হুম। আচ্ছা, ধরেন আমি শুনছেন, মানে ভুলবশত শুনে ফেলছেন, আমি উৎসাহ দিচ্ছি না, ভুলবশত শুনে ফেলছেন। এখন দেখেন তারা যখন গান গায়, দেখেন বাজনার তালে তালে গান না, কি বলেন, বাদ্যযন্ত্র বাজতে থাকে, গানও কি চলতে থাকে, ঠিক না? হ্যাঁ, মাইকেল জ্যাকসন, রাইট। হ্যাঁ, কি বাদ্যযন্ত্রের তালে তালে গায় না? দেখবেন বাদ্যযন্ত্র তার গানের লয় বা সুর অনুসরণের সময় বাদ্যযন্ত্র ডিপ হয়ে যায়, অনেক সময় কুইকলি যায়, ইত্যাদি ইত্যাদি টাইপের, ঠিক না? এটাই বলছেন। গাড়ি যেন কালোয়াত, কালোয়াত মানে হচ্ছে শিল্পী, ক্লাসিক শিল্পী যারা ব্যান্ডের গান গায়, ধরেন গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটতেছে, মানে গাড়ির গতি এতটাই নিয়ন্ত্রিত আর এতটাই শৈল্পিকভাবে চলতেছে, এবং শিল্প যেমন কি করতেছে, শিল্পীরা যেমন গান গায় না, শৈল্পিকভাবে গাড়িটা যেন এইভাবে চলতেছে, তবে খুব দ্রুত চলতেছে, এটা বুঝছেন? আচ্ছা, গেল ঊর্ধ্বশ্বাসে চলতেছে, কোন গতিকে রোদ্দুরের তবল চিকে হার মানিয়ে যেন কোথায় গিয়ে ঠান্ডায় জিরাবে, ঠিক আছে? আর রোদ্দুরও চলছে সঙ্গে ততদিক ঊর্ধ্বশ্বাস, এটা মানে বুঝলেন। গাড়ি কি বলতেছে দেখেন, কোন গতিকে রোদ্দুরের তবল চিকে, এটা মানেটা হচ্ছে শিল্পী যখন গান গায় তখন সে কি করে, বাজনার দিকটা খেয়াল রাখে, ঠিক না? ড্রাম বাজায়, সিঙ্গার বাজায় ইত্যাদি। তেরচা মানে বাঁকা হয়ে আসা, সূর্য বাঁকা হয়ে আলো দেয় সূর্য। আপনারা জ্যোতিষশাস্ত্র পড়লে বুঝবেন, আমরা যেমন সূর্যকে এক সাইড থেকে সবসময় উঠতে দেখি না, একটু বাঁকা হয়ে কিন্তু উঠে, কিন্তু ঠিক আছে, একটু গুগল সার্চ করেন তাহলে বুঝবেন, আমি এটা এখানে বুঝাইতে পারবো না। আপনারা সূর্য ডুবে কিন্তু সবসময় এক সাইড দেয় না, বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে ডুবে, এরকম। যাই হোক, রোদ্দুরে তল, যেমন দেখেন শিল্পী যখন গান গেয়ে কি করে, গান গেয়ে হচ্ছে কি বাজনার দিকটা খেয়াল রাখে, তেমনিভাবে এখানে বলতেছে গাড়ির গতি যেন কি রোদের যে গতিটা এটা হারানোর চেষ্টা করতেছে, আর রোদও সমান তালে চলতেছে, এটাই বলছে দেখেন, কোন রোদ্দুরের তবল চিকে, তবল চিকে মানে যে তবলা বাজায়, হার মানিয়ে সে যেন কোথায় ঠান্ডায় জিরাবে, মানে সূর্যের আলো এত প্রখর, গাড়ি কি তাড়াতাড়ি সূর্যের আলোটা অতিক্রম করার চেষ্টা করতেছে, বুঝতে পারছেন? যে গাড়ির গতি এতটাই তীব্র যেমন রৌদ্রের তবলার মতো ছন্দে ছুটতেছে, আর শেষ গন্তব্য যে কি থেমে যাবে, এটাই বলতেছে। বুঝতে পারছেন বিষয়টা? আবারও বলতেছি, সূর্যের প্রখর আলোটা অতিক্রম করার জন্য কি গাড়ি সমানভাবে ছুটে চলতেছে, আর এদিকেই বলছে আর রোদ্দুরও চলতেছে সঙ্গে ততদিক ঊর্ধ্বশ্বাসে। গাড়ি যতটা দ্রুত যাচ্ছে রোদের প্রখরতাও কি ততটা বাড়তেছে, বুঝতে পারছেন? মানে গাড়ির গতি এবং রোদের প্রখরতা দুইটার মধ্যে একটা কম্পিটিশন চলতেছে, মাঝখান দিয়ে কি চলেছে, প্যাসেঞ্জারের জীবন চলে যাচ্ছে। ইজ ইট বুঝিং? বুঝা গেছে আমার কথাটা? গাড়ির গতি বাড়তেছে, রোদের প্রখরতা বাড়তেছে, তাদের মধ্যে কম্পিটিশন চলতেছে, মাঝখান দিয়ে কার জীবন যাচ্ছে বলেন তো? প্যাসেঞ্জারের জীবন চলে যাচ্ছে, এটা বলছে দেখেন, যেন রোদ্দুরের তবলার মতো ছন্দে ছুটছে আর শেষে গন্তব্যে থেমে, আর রোদ্দুরও চলছে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বশ্বাসে,
তবলার তীব্র গতির মতো রোদের উত্তাপও বেড়ে চলতেছে, সেই পাল্লায় প্যাসেঞ্জারের প্রাণ যায়। ঠিক আছে, ওকে। এবার দেখেন কি বলতেছে, গাড়ি এর মাঝে আবার ভোল ফিরে নিছে। ভোল মানে বেশ, বেশ মানেটা কি, মানে গাড়ির যে যাত্রীদের পরিবর্তন হয়ে গেছে। গাড়িটা ছাড়ছে কোত্থেকে, ইন্ডিয়া থেকে ছাড়ছে, যাবে কই, আফগানিস্তানে, মাঝখানে কোন দেশ, পাকিস্তান। তো খুব স্বাভাবিক, ইন্ডিয়াতে হিন্দু বেশি, পাকিস্তানে মুসলমান বেশি, যাত্রীরা উঠানামা করতেছে, এই বিষয়গুলো বলতেছে। দেখেন গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে, যাত্রীদের পরিবর্তন। দাড়ি লম্বা হয়েছে, দাড়ি লম্বা মানে হচ্ছে কি মুসলমান যাত্রী বাড়ছে, ঠিক আছে, টিকি খাটো হয়েছে, হিন্দু যাত্রী কমে গেছে। না দোষ টুদু লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বইটিয়ে শোনা যায় না। আচ্ছা, লালাজি হচ্ছে যাদেরকে ব্যবসায়ী, মিষ্টি ব্যবসায়ী। তো ব্যবসায়ীরা কি করে, এরা খুব মিষ্টভাষী, এরা কথা বলে না খুব সহজেই ইমপ্রেসড করতে পারে। কি আপনারা দেখছেন না মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করে কি খুব ইমপ্রেস করার ট্রাই করে না? তো এখন তো বলতেছে দেখেন নাগস শুধু লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বইঠিয়ে আর শোনা যায় না, মানে মিষ্টভাষী যে ব্যবসায়ীরা ছিল তাদেরকে কি এখন আর দেখা যাচ্ছে না। তার বদলে কারা উঠছে দেখেন, তার মধ্যে 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা রাওড়া পাঞ্জাবিদের তুবি ওসি, মানে বিভিন্ন পোশাক অস্ত্র এগুলোর কথা বলতেছে। এবং সর্দারজিদের জলবন দাড়ি, ঘন দাড়ি, শিখ টিক যারা আছেন এদের দাড়ি কিন্তু অনেক ঘন থাকে, ঠিক আছে, ঘন দাড়ি, হরেক রকম বাহার ইত্যাদি দেখা যাচ্ছে। ঠিক আছে, বাংলা সেকেন্ড পেপারে ক্লাস 27 তারিখ থেকে বাংলা সেকেন্ড পেপার শুরু হবে, তো নতুন ব্যাচের ক্লাস 27 তারিখ থেকে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আর কি ওই যাত্রীদেরকে পাওয়া যাইতেছে না, এখন কি পাঠান টাঠান এদেরকে দেখতে একটু ভয় টয় লাগে। যাই হোক, সামনের বুড়ো সর্দারজি প্রথমে আলাপ শুরু করলেন। এতে এদেরকে হলো কি দেখতে যতটা ভয়ঙ্কর লাগে বাস্তব আসলে এমন না, এরা খুব মিশুক, ঠিক আছে, মানে খুব মিশুক যেটাকে আমরা বলি মিশুক টাইপের। দেখেন সর্দারজি আরম্ভ করলেন, গোয়িং ফারটার না, মানে ইংরেজি কথা না, উনি ডাইরেক্ট ইংরেজি কোনো কথা বলতেছে না, গোয়িং ফারটার তোর এত বিদেশি দেখার টাইম নেই, সোজাসুজি কাহা জায়গা, মানে স্থানীয় ভাষায় সম্বোধন করে বলছে কাহা জায়গা। আমি ডাবল তসলিম সালাম দিয়া বলতেছে জি আসসালামু আলাইকুম, জি সবিনে উত্তর করলাম, সবিনে উত্তর দিলাম যে আমি কই যাব, যে জন করেন যে আমি আফগানিস্তান যাব। ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবরজং দাড়ি, মানে বেশ ঘন দাড়ি। আচ্ছা, গোফের ভেতর অতি মিষ্ট মোলায়েম হাসি। আচ্ছা, জিজ্ঞাসা করলেন পেশোয়ারে কাউকে চিনো নাকি? পেশোয়ার কোথায়? পাকিস্তানে। সে যেহেতু পাকিস্তান যাচ্ছে, পেশোয়ারে কোথাও চিনো? আচ্ছা দেখো, না হোটেলে উঠবো। বললাম না হোটেলে উঠবা, আচ্ছা ভালো কথা। জিজ্ঞেস করলো, বললাম বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন। বন্ধুর বন্ধু কোনটা আবার বলবো বলেন স্যার, কোনটা আবার বলবো? আচ্ছা আগে একটু শেষ করি। বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি। দেখছেন তো ওই সময় তো আর মোবাইল হোয়াটসঅ্যাপ এগুলো ছিল না, কে রিসিভ করবে? বন্ধুর বন্ধু রিসিভ করবে। এখন তো চিনেই না বন্ধুর বন্ধুর, এটা বলছে দেখেন, বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন তবে তাকে কখনো দেখেই নেই। তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে একটু উদ্বেগ আছে, আমারই চিনবো কই থেকে, আমিও ওর জীবনে দেখিনি, সেও আমার জীবনে দেখেনি, তাহলে চিনবে কিভাবে আমাদেরকে? এটাই বলতেছে, বুঝছেন? এবার কি বলতেছে দেখেন, সর্দারজি হেসে বললেন কিছু ভয় নাই, পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না, ঠিক আছে, আপনি 2 মিনিট সবুর করলে আপনাকে ঠিকই খুঁজে নিবে। মনে করেন বাংলাদেশে কোনো বিদেশি আসছে, বলেন তো, ধরেন চাইনিজ কেউ আসছে কিংবা ধরেন আমেরিকান কেউ আসছে, আমরা দেখলেই বুঝে যাব না, গঠনগত কারণে, পোশাকের কারণে, কালচারের কারণে। ওই কথাটা এখানে বলতেছে যে পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি না, মানে বাঙালিদের সাধারণত যাত্রা হয় না, ঠিক আছে, সাধারণত বাঙালিরা কি যাত্রা না না থাকা, এটাই বলতেছে, যাত্রা যায় না। আপনি 2 মিনিট দাঁড়ালে আপনাকে ঠিক খুঁজে নিবে, ঠিক আছে, মানে পোশাক অবয়বে কি বাংলাকে চেনা যায়, এটা কথা বলতেছে। আমি সাহস পেয়ে বললাম যে তা তো বটেই, তবে কিনা শার্ট পরে আসছি তো। কারণ শার্ট এটা কাদেরকে ইন্ডিকেট করে বলেন তো? ইংরেজদেরকে ইন্ডিকেট করে, মানে ইংরেজ। আর বাঙালিরা সাধারণত পাঞ্জাবি আর ধুতি পরতো, বাঙালিদেরকে চেনার নিদর্শন ছিল পাঞ্জাবি আর ধুতি, আর শার্ট পরতো কারা? ইংরেজরা। তিনি বলতেছে তবে কিনা শার্ট পরে আসছি তো, কারণ শার্ট পরতো সাধারণত বাঙালিদের ঐতিহ্য নাই রে, বলতেছে। সর্দারজি এবার অট্ট হাস করতে লাগলেন, মানে জোর গলায় হাসতে হাসতে বললেন, আরে শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে এমনি, এটা কি মানুষ কিন্তু চেনা যায়? আপনি পাকিস্তান বা আফগানিস্তানের লোকদেরকে দেখবেন তারা পাঞ্জাবি কাবলি বড় বড় ড্রেস পরে, ঠিক আছে, আর ইংরেজরা কি পরে? শার্ট পরে। তো এটাই বলতেছে দেখেন, শার্টে যে 1 ফুট জায়গা পড়ে তাই দিয়ে কি আবার মানুষকে চেনা যায় নাকি? মানে এটা ব্যঙ্গ করে কথাটা বলতেছে যে কোনো একটা ব্যক্তির পোশাক বা বাহ্যিক চেহারা দিয়ে
তার ভিতরের অবস্থা কি চেনা যায় বলেন? ইংরেজদেরকে কি আপনি শার্ট দেখে মূল্যায়ন করতে পারবেন ইংরেজরা ভালো নাকি খারাপ? এটা তো করা যাবে না। এটা বলতে দেখেন, শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে তাই দিয়ে মানুষ চেনে নাকি? হ্যাঁ, এই 1 ফুট দিয়ে মানুষ চেনা সম্ভব? আমি আমতা আমতা করে বললাম তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হইতো, সর্দারজিকে হারাবার উপায় নেই, কথায় বা হারানোর উপায় নেই। এও তো তাজ্জুব কি বাত, হ্যাঁ, এটাও তো আশ্চর্যের বিষয়। পাঞ্জাবি পরলে কি বাঙালিকে চেনা যায়? দেখছেন, মানে সর্দারের কথা হচ্ছে এই জিনিসটা, বাহ্যিক ড্রেস দিয়েই হচ্ছে কি কোনো মানুষকে বিচার করা যায় না। কথাটা কি বুঝতে পারছেন? সর্দারের কথা হচ্ছে কি এটা, বাহ্যিক ড্রেস দিয়ে কি কোনো মানুষকে বিচার করা যায় না। ধরেন আপনি ঈদের সময় পাঞ্জাবি কিনছেন, তার মানে কি আপনি খাঁটি মুসলমান হয়ে গেছেন গা? বা আপনি কোনো কারণে শার্ট পরছেন, তার মানে কি আপনি মুসলমানের বাইরে হয়ে গেছেন? এরকম না। এটাই সর্দারের কথা, যে কি শার্ট বলো, পাঞ্জাবি বলো, ধুতি বলো, যাই বলো না কেন, এগুলা দিয়ে কি মানুষকে চেনা যায় না, জাজ করা যায় না। আমি আর এগুলাম না। বাঙালি, পাঞ্জাবি, পাঞ্জাবি বলতে এখানে পাঞ্জাবের অধিবাসী, পাঞ্জাবি কুর্তায় কি তফাত আছে, মানে কালচারাল কি ভিন্নতা আছে, সাংস্কৃতিক তফাত, ঠিক আছে, সাংস্কৃতিক ভিন্নতা আছে, সেই সম্বন্ধে বলতে গেলে সর্দারজি কি আমাকে আরো বোকা বানিয়ে দিবেন। তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলাম, সর্দারজি সিলোয়ার বানাইতে কয় গজ কাপড় লাগে? সিলোয়ার মানে বুঝছেন তো, পায়জামা টাইপের সিলোয়ার, ধরেন মেয়েদের ধরেন কি প্লাজো টাইপের আর কি মেয়েদের, দেখেন সিলোয়ার বানাইতে কয় গজ কাপড় লাগে? বললেন দিল্লিতে 3.5 গজ, জলন্ধর হচ্ছে পাঞ্জাবের একটা রাজ্য, জলন্ধরে 4.5, লাহোরে 5.5, লালমুসায় 6.5, রাওয়ালপিন্ডিতে 7.5, তারপর পেশোয়ারে 1,10,000, খাস পাঠান মুলুকে হচ্ছে কি এক পুরা থান। ও মাগো, এটা কোনো কথা? মানে একটা পায়জামা বানাবে 10 গজ কাপড় দিয়ে, এটা কোনো কথা? যেমন দেখেন, আপনি হুজুরদের পায়জামাগুলো দেখবেন একটু ঢোলা ঢোলা টাইপের, ঠিক আছে, আর আমাদের অনেকের পায়জামা দেখবেন চুজ পায়জামা, না হাঁটা যায়, না চলা যায়, না বসা যায়, তো দুইটাই তো পায়জামা, দেখছেন? তো সাংস্কৃতিক যে ভিন্নতা, এটাই তুলে ধরছে, ঠিক আছে, এটাই বলতেছে। দেখেন পেশোয়ারের ড্রেস সেট আপ একরকম, লাহোরের সেট আপ একরকম, এটাই বলতেছে। দেখেন, আচ্ছা, তো কি বলছে সবচেয়ে বেশি কথা, পাঠান মুলুকে কোহাট খাইবারে পুরা থান লাগে, একটা সেলোয়ার বানাইতে পুরা থান কাপড় লাগে, এটা বলতেছে। এখন থান কতটুকু ভাই, কাপড় ভেদে থানের সাইজ ভিন্ন হয়, 50 থেকে 100 গজ হইতে পারে। আর এখানে বোঝাচ্ছে হচ্ছে 20 গজ, এখানে বোঝাবে হচ্ছে 20 গজ, আমরা একটু পরে পাবো। দেখেন কি বলতেছে, 20 গজ একটা কাপড় বানাইতে, মানে কি বলে এটাকে, একটা সেলোয়ার বানাইতে 20 গজ কাপড় লাগে। হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং, এটা এক ধরনের কাপড়, ধরেন আমরা টরে কাপড় বলি না, টরে কাপড় এই টাইপের, খাকি শার্টিং দিয়ে বানানো, মানে বিশেষ ধরনের কাপড়ের কথা বলতেছে। আমি বললাম এইরকম এক বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা কি করে, হ্যাঁ? এত এই যেমন দেখেন, আপনারা নর্মালি এমনি মজা করার জন্য বলতেছি আপনাদেরকে, যেমন দেখেন বিয়ের শাড়ির ওজনটা দেখছেন কি ওজন, 10 কেজি, 12 কেজি, 15 কেজিও আছে। এইটা পইরা কিভাবে একটা মেয়ে গরমের মধ্যে বৈশা থাকে, মেকআপ নিয়ে বৈশা থাকে, এটা পরে চলে কেমন, আমাদের চিন্তা লাগে না? ঠিক আছে, ওই কথাটা এখানে বলতেছে। দেখেন যে এত বড় বা এত বিশাল কাপড় নিয়া, ঠিক আছে, এরা চলাফেরা করে কিভাবে, মারপিট খুন রাহাজানি কথা বাদই দিলাম, কেমনে চলে এটা? খুন রাহাজানি মানে বুঝছেন তো, ছিনতাই টিনতাই ইত্যাদি অপরাধ। সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কোপে যান না? বায়োস্কোপ দেখছেন? বায়োস্কোপ ওই যে ইয়া দিয়া দেখে, এরকম ইয়া করে দেখে, কি বলে এটাকে, দূরবীন টাইপের ইয়া দিয়া দেখে, ভিতরে কিছু দেখায়, বায়োস্কোপ। এখানে সিনেমার কথা বলতেছে, বায়োস্কোপ। আপনি বুঝি বায়োস্কোপ দেখেন না? আমি বুড়ো বয়সে মাঝে মধ্যে যাই, মানে টিকটক দেখি মাঝে মধ্যে, না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বুঝবার, মানে বর্তমান সময়ের যে কালচার, এইটা বোঝার কোনো উপায় থাকে না, বুঝতে পারছেন? এটা আপনারা ফেসবুক রিলস কিংবা টিকটক এইগুলোর কারণে বোঝা যায় না ট্রেন্ড কি চলতেছে, ওটার কথা এখানে বলতেছে। আমার আবার এক পাল নাতি নাতনি, কি বলতেছে, আমার আবার এক পাল নাতি নাতনি, এই সেদিন দেখলুম 200 বছরের পুরনো গল্পে, কত বছর, 200 বছর, 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন। ভালো কথা। তো কয়টা পড়ছেন মনে নেই, 10খানা না 12খানা, কয়টা, 10টা বা 12টা ফ্রক হইতে পারে। ভালো কথা। তাতে নিদেন পক্ষে, মানে কম পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। তো একটা মেয়ে যদি 40 গজ কাপড় পরে হাঁটতে পারে, তাহলে পাঠানরা 20 গজ সেলোয়ার পরে হাঁটতে পারবে না কেন? এটাই বলতে থাকেন। তাতে কমপক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরা নেচে কুদে থাকতে পারেন, তবে মদ্দা পাঠান, মদ্দা মানে বুঝেন জোয়ান, এটা কথা বলতেছে, জোয়ান বীর পাঠান, তবে
মদ্দা জোয়ান পাঠান 20 গজি সেলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? বলেন পারবে না কেন? আমি খানিকটা বললাম হক কথা, তবে কিনা বাজে খরচ, ফালতু খরচ। একটু বুঝছেন পড়া? এতটুকু বুঝছেন কবরস্থানের অধিবাসীরা? আচ্ছা যাক, আছেন একজন, এখন বুঝা গেল। ওকে, কি বলতেছি, তো মজার গল্প। ওকে, সুমাইয়া ফেরদৌস, সাখাওয়াত হোসেন। হ্যাঁ, ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গেছি পাঠান মুলুকের প্রবাদ। কি পাঠান মুলুকের প্রবাদ? দেখেন প্রবাদটা কি, দিনের বেলায় পেশোয়ার ইংরেজদের, রাত্রে পাঠানের। নিরাপত্তাহীনতা। কি নিরাপত্তাহীনতা একটু পরে বলতেছি, শুনে গর্ব অনুভব করছি। কখন গর্ব অনুভব করছি? দেশের মধ্যে যখন সে দেশে ছিল তখন এইটা শুনে গর্ব অনুভব করছে। এটার মিনিংটা বুঝে নেন। দেখেন, পাঠান বা আফগানরা তো হচ্ছে মুসলমান, ঠিক না? এখন আপনার কাছে এসে যদি কেউ নিউজ দেয় যে আফগানিস্তানে আমেরিকানরা পরাজিত হয়েছে, ব্রিটিশরা পালায় গেছে, এগুলো শুনতে আমাদের কাছে ভাল লাগবে কিনা? যেহেতু আমিও মুসলমান, তারাও মুসলমান, তাদের বিজয়টা আমরা সেলিব্রেট করবো কিনা? 100%, খুবই স্বাভাবিক। যে যে ধর্মের লোকেই থাকুক না কেন, তার একটা টান তো থাকবেই। একটু বুঝা গেছে? এখন কি বলতেছে দেখেন, দিনের বেলায় পেশোয়ার ইংরেজদের, মানে দিনের বেলা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা কাদের থাকে, কাদের ইয়াতে থাকে আইন শৃঙ্খলা? ইয়া হচ্ছে ইংরেজদের আন্ডারে থাকে, ঠিক আছে? আর রাত্রেবেলা কাদের থাকে? পাঠানের হাতে। মানে ইংরেজরা পুরোপুরিভাবে হচ্ছে পাঠানদেরকে কন্ট্রোল করতে পারে নাই। এইটা শুনে দেশের মধ্যে তার কাছে খুব ভাল লাগছে। এখন যখন সে নিজে আফগানিস্তানে যাচ্ছে, এখন তার কাছে ভয় লাগতেছে। কারণ কারণ ইউরোপিয়ানদের কালচারটা হচ্ছে কি আইন শৃঙ্খলার ব্যাপারে তাদের কিছু কি নিয়ম শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি আছে। এখন পাঠানদের নিয়ম শৃঙ্খলা কেমন সেটা তো সে জানে না। এই বলছে দেখেন, নিরাপত্তা শুনে গর্ব অনুভব করছি বটে যে বন্দুকধারী পাঠান, কামানদারি ইংরেজদের, পাঠানদেরকে কি বলা হচ্ছে? বন্দুকধারী। আর ইংরেজদেরকে কি বলছে? কামানদারি। ইংরেজদের সঙ্গে পাল্লা দিতে পারে। কিন্তু বিন্দু মাত্র আরাম বোধ করি নাই। মানে এখন তার কাছে কি লাগতেছে না? আরাম লাগতেছে না। এখন তার কাছে নিরাপত্তাহীনতা, ভয় লাগতেছে। দেশে থাকতে তার কাছে ভাল লাগছে এটা শুনতে, কিন্তু এখন তার কাছে ভয় লাগতেছে। বুঝতে পারছেন বিষয়টা? কথাটা কি বুঝা গেছে? মানে ইংরেজরা পাঠানদেরকে কন্ট্রোল করতে পারে নাই, এইটা শুনে দেশে আমার কাছে ভাল লাগছে। কিন্তু এখন যখন আমি নিজে যাচ্ছি তখন এই জিনিসটা আমার কাছে আসলে ভয়ের বিষয় বলছে। মনে করেন এখন যদি আফগানিস্তানের ভিসা থাকে আর হচ্ছে আমেরিকার ভিসা থাকে, বাংলাদেশের মানুষ কোনটাই বেশি যাবে? কি আফগানিস্তানে বেশি যাবে না আমেরিকায় যাবে? কি মনে হয়? সত্যি করে বলে নাকি মিথ্যা করে বলেন না? আচ্ছা, গাড়ি পেশোয়ার রাত 9টায়, দেখেন গাড়ি পেশোয়ারে পৌঁছবে রাত 9টায় পৌঁছাবে, ঠিক আছে? তখন যে কার রাজত্ব, রাত 9টা, দেখছেন? এই সময় তো রাতের বেলা, তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছবো তা মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় এসে দেখি গাড়ি পেশোয়ারে এসে দাঁড়ায় গেছে। মানে ভাবতে না ভাবতে কি দেখতেছে, গাড়ি পেশোয়ারে চলে আসছে। আচ্ছা, এবার দেখেন কি বলতেছে। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই, জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলো যে 6 ফুটি পাঠানদের চেয়েও, সাধারণত পাঠানরা কত টাকা? 6 ফুট। 6 ফুটি পাঠানদের চেয়েও একটা মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছে। তো চিনছে কিভাবে? ভাই পোশাক আশাক না শুধু, মানে দৈহিক গঠন। আমাদের দৈহিক গঠন দেখলেই বোঝা যায় যে আমরা কি না পাঠান না, এটাই বলতেছে গঠন দেখে। কাতর নয়নে তার দিকে গেলাম। কেন কাতর নয়নে? আপনি দেখবেন বাংলাদেশে মুশফিকুর রহিম আর হচ্ছে ইংল্যান্ডের প্লেয়ার যখন টস করে তখন মুশফিকরে দেখবেন যে ওর পেটের সমান হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম যে কাতর নয়নে, মানে তার সাইজ বা তার অবয়ব দেখে সে কি অবাক হয়ে গেছে, অবয়ব দেখে, শরীর দেখে, যাই হোক, কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গে, মানে পরিচয় দেওয়ার সাথে সাথেই তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন। কোন ভাষায় কথা বলতেছে তাহলে? উর্দু, কারণ পেশোয়ার যেহেতু উর্দু চলতেছে। তার নাম শেখ আহমদ আলী। তাহলে নাম কি পেলাম আমরা? শেখ আহমদ আলী। আচ্ছা, আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তার দু হাতে, আমরা এক হাতে হ্যান্ডশেক করি আর তারা দুই হাতে করমর্দন করে, এটাকে মুসাফাহা করে, ঠিক আছে? বা আমরা লিখছি করমর্দনই লিখি বা মুসাফা লিখি, হ্যাঁ, দু হাতে মুসাফা। হ্যাঁ, হ্যাঁ, কি বলতেছে? মুসাফা করমর্দনে সেটি লুফে নিলেন এক কাপ চা, এক চাপ লুফে নিলেন, এক চাপ পরম উৎসাহে, পরম গরম সংবর্ধনায়, মানে নিয়ে হচ্ছে হাতটা ধরছে। যাই হোক, সে চাপে আমার হাতের 5 আঙ্গুল তার 2 থাবার ভিতর তখন লুকোচুরি খেলতেছে। মানে
আমাদের হাতের বা আঙ্গুলের সাইজ আর তাদের আঙ্গুলের সাইজ পুরাই ভিন্ন। তাদের এক একটা আঙ্গুলের অবস্থা হচ্ছে সবজি গলার মতো, ঠিক আছে, সবজি গলার মতো, আর আমাদের পিচ্ছি পিচ্ছি, ঠিক আছে। ওটাই বলতেছে দেখেন যে তার আমার হাতের 5 আঙ্গুল তার 2 থাবার ভিতর তখন লুকোচুরি খুলতেছে, মানে পালায় যেতেছে, দেখাই যাচ্ছে না। আমার হাতের আঙ্গুলগুলা কি দেখা যাচ্ছে না, এইটাই বলতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি দেখেন, বাইরে এলে খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিস্ট্রে, কারণ ভিড় থেকে মুক্ত করার জন্য টেনে হিস্ট্রে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙা, টাঙা মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, টাঙায় বসালেন। আমি তখন শুধু ভাবতেছি যে এই ভদ্রলোক আমারে চেনে না, জানে না, আমি বাঙালি, তিনি পাঠান, তো এত সম্বর্ধনা করতেছেন, তার মানে কি অন্য কিছু নাকি? দেখছেন, মানে আমরা তো সাধারণত এত বিনয় বা এত আন্তরিকতা দেখি নেই। তো এই আন্তরিকতা দেখার পরে তার মধ্যে একটা ভয় লাগতেছে, কি ব্যাপার, এ আমার চিনে না, জানে না, এত আন্তরিকতা দেখাচ্ছে কেন, কে কোনো ঝামেলা আছে নাকি? দেখছেন, এটা অনিশ্চয়তার মধ্যে কাজ করতেছে। এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা, আজ বলতে পারি পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জল আন্তরিক, পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ আন্তরিক, কোনো ভেজাল নাই। এটা বলতেছে অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। বুঝতে পারছেন? তাহলে কি অতিথি পরায়ণ মনোভাব আমরা পেলাম কিনা? আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম, দেখছিলেন এক লোকের, ওই যে যিনি পাকিস্তান আফগানিস্তান ব্লক করে, ওইখানে হচ্ছে কেউ তাকে বিল দিতে দেয় না, জোর করে অন্যরা বিল দিয়ে দেয়, দেখছেন কেউ ইয়াটা? ওই যে নোমেডিক বাংলাদেশ মনে হয় ইউটিউব চ্যানেলটার নাম। যাই হোক, অন্য কোনো জিনিস হবে না, আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তার মানে কি পাঠানরা কি অতিথি পরায়ণ বা আতিথেয়তার দিক থেকে মারাত্মক। আমাদের গ্রামের লোকেরাও কিন্তু এরকম, গ্রামের লোকেরাও। আচ্ছা, এবার দেখেন আরবি ভাষায় একটা প্রবাদ আছে, ইয়ামুস সফর নিসফুস সফর। ইয়ামুস সফর নিসফুস সফর মানে কি? ইয়াম মানে দিন, মানে যেদিন তুমি সফরের জন্য বা ভ্রমণের জন্য বের হইতে পারছো তার মানে তোমার কি অর্ধেক ভ্রমণ হয়ে গেছে গা। দেখবেন আমরা না কোনো ট্যুরে যেতে পারি না কেন? সিদ্ধান্তহীনতার কারণে। কই যামো, কি করবে, এটা আছে নাকি ওইটা আছে, এরকম সিদ্ধান্তহীনতা কাজ করে না? যেদিন আপনি এইগুলো বাদ দিয়া, সেই সিদ্ধান্তহীনতা বাদ দিয়া আপনি করবেন না আমি যাবই, তার মানে বুঝবেন আপনি ট্যুরে যেতে পারবেন। এটাই বলতে দেখেন ইয়ামুস সফর নিসফুস সফর, অর্থাৎ যাত্রার দিনই হচ্ছে কি অর্ধেক ভ্রমণ। মানেটা কি? যে যা ভ্রমণ বা যাত্রার সবচেয়ে বড় কঠিন কাজটা হচ্ছে কি শুরু করা। কি আপনাদের এরকম হয় না অনেক সময় ট্যুর ট্যুর প্ল্যান ক্যান্সেল হচ্ছে, হয় না এরকম? প্রথম কি যাত্রা শুরু করাটাই হচ্ছে কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যাই হোক, পূর্ব বাংলায়ও এরূপ একটা প্রবাদ বাক্য আছে, সেটা কি দেখেন, হ্যাঁ, উঠান সমুদ্র পেরুলেই আধেক মুশকিল আসান। আরে উঠান সমুদ্র মানে দেখেন, এই যে উঠান, নিজের বাড়িটা উঠান, এই বাড়িটা যদি আপনি পার হইতে পারেন, এটাকে সমুদ্রের সাথে তুলনা দিচ্ছে, বাড়ির উঠানকে সমুদ্রের সাথে তুলনা দিচ্ছে। মানে কি সমুদ্র পার হওয়াটা যেমন কঠিন, তেমনিভাবে বাড়ির উঠান পার হয়ে ভ্রমণের জন্য বের হওয়াটা আরো কঠিন। কথাটা বুঝতে পারছেন? সমুদ্র পার হওয়াটা যেমন কঠিন, তেমনিভাবে বাড়ির উঠান পার হয়ে যাত্রার জন্য বের হওয়াটা আরো কঠিন। এটি বলতে উঠান সমুদ্র পের হলে আধেক মুশকিল আসান, মানেটা কি নিজের আরামের স্থল পার হতে পারাটা কি সমুদ্র যাওয়ার চেয়ে কম না? এইটা জয় করতে পারলে কি আপনার অর্ধেক, মানে কি বলে, মুশকিল আসান। যাই হোক, আহমদ আলীর উঠান পেরুতে আমার পাক্কা 7 দিন কেটে গেল। দেখছেন কি পরিমাণ উজদিয়া পায়াম, কয়দিন? 7 দিন কেটে গেল। 8 দিনের দিন মানে অষ্টম দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচানোর জন্য, মানে বুঝছেন, মানে কেয়ারিং এর কথা বলতেছে, জানমাল বাঁচানোর জন্য দিব্য দিলাসা দিলেন, দোয়া, শুভকামনা, সতর্কতা ইত্যাদি কথা বলতেছে। দিব্য দিলাসা মানে বুঝছেন তো, মানে ড্রাইভারে বারবার বলে দিচ্ছে, এই ইনি কিন্তু বাংলাদেশ থেকে আসছে, ইনি এমন, জোরে গাড়ি চালাবি না। আমরা অনেক সময় বলে দিই না রিক্সাতে হচ্ছে মেহমানদেরকে উঠাই দিয়া, এই টাইপের বলতেছে, দিব্য দিলাসা দিয়ে বিদায় দিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, এখন মনে হইতেছে আমি ভয়ঙ্কর একা। আরে ভাই কেন ভয়ঙ্কর একা? তুমি তো একাই, ভয়ঙ্কর একা কেন? মানে এটা আরো নিরাপত্তাহীনতার কথা বলতেছে, নিরাপত্তাহীনতা। কেন নিরাপত্তাহীনতা? দেখেন এই অর্থে যে নোম্যান্স ল্যান্ডেই বলুন, নোম্যান্স ল্যান্ড মানে হচ্ছে এমন কিছু ভূমি যেখানে দুই দেশেরই কি থাকে জানেন? দুই দেশেরই এক্সেস থাকে, এটাকে বলা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। একটু বুঝে নেন, নোম্যান্স ল্যান্ড মানে বাংলাদেশ এবং ভারতের সীমানা। মনে করেন এইটা বাংলাদেশের সীমানা, এইটা ভারতের সীমানা, এইখানে কিছু জায়গা আছে, এই জায়গাটা বাংলাদেশেরও না ভারতেরও না, এটা হচ্ছে কি সেফ, পুরা সেফ, এটাকে বলে নোম্যান্স ল্যান্ড। কথাটা বুঝতে পারছেন?
বাংলাদেশ এবং ভারত দুই দেশের সীমানার মাঝখানে যে ভূমিটা থাকে এটা দুই দেশেরই, এখানে কোনো গুলি টুলি কিচ্ছু কেউ কিছু করতে পারবে না। এটাই বলেছে নোম্যান্স ল্যান্ড। তো এটাই বলছে দেখেন, এই অর্থে যে নোম্যান্স ল্যান্ডেই বলুন আর খাস আফগানিস্তানেই বলুন, এইসব জায়গায় মানুষ আপন আপন প্রাণ নিয়ে ব্যস্ত থাকে, তো জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত থাকে এরা। এরা কি জীবনের ঝুঁকি নিয়ে মানে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। দেখেন সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই বলে, মানে নিরাপত্তাহীনতায় তারা অভ্যস্ত হয়ে গেছে, তাদের কাছে এটা কোনো বিষয় না। যেমন আমাদের একটা সময় ছিল, আমাদের দাদারা বা তারা করতো কি 10-15 মাইল হাইটা হচ্ছে কোর্টে যাইতো, ইত্যাদি ইত্যাদি যাইতো, বিভিন্ন কাজে যাইতো। আমাদের কাছে এখন 10-15 মাইল হাঁটার কথা বলে, আমরা হাঁটতে পারবো? কখনই হাঁটতে পারবো না। তো এটাই বলতেছে দেখেন যে সাধারণ লোকের বিবেক বুদ্ধি এরকম দেশে এরকম কথাই বলে, মানে নিরাপত্তাহীনতায় অভ্যস্ত। তবু আফগানিস্তান স্বাধীন লোক, সভ্য দেশ, একটু ব্যঙ্গ করা বলতেছে। আর 5টা দেশ যখন খুন খারাপের প্রতি এত বেমালুম মানে উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করার আছে। দেখেন কি বলতেছে, এইভাবে তারা 2-4টা পুলিশ কি 2-1 দিন অকুস্থলে ঘোরাঘুরি করে যায়। ওই যে মানে কোনো দুর্ঘটনাস্থলে কি মাঝে মধ্যে 2-1 জন পুলিশ পাওয়া যায়, এটাই বলতেছে। আফগানিস্তান সভ্য দেশ, মানুষ ময়রাটোরা গেলে মাঝে মধ্যে পুলিশ পাওয়া যায়। বাংলা ছবির মধ্যে দেখেন নাই কি সবকিছুর পরে পুলিশ আসে, ঠিক এই টাইপের, মানে লোক দেখানো নিরাপত্তার ব্যবস্থার কথা বলতেছে। আচ্ছা এবার দেখেন কি বলতেছে, ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, কাঁচা পাকা দীর্ঘ দাড়ি। পরে জানতে পারলাম রাতকানা। চিন্তা করেন এই বেটা ড্রাইভার রাইতে বেলা চোখে দেখে না, চিন্তা করেন কি একটা ঝামেলা না। আচ্ছা বাঁ দিকে আফগান সরকারের এক কর্মচারী। আফগান কেন পেশোয়ার গেছিল, কেন? কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনার জন্য। কাবুল বেতার মানে রেডিও স্টেশনে কিছু মাল ছিল পেশোয়ারে, এগুলো আনতে গেছে সরকারি কর্মচারী। যাই হোক, সব ভাষাই জানেন, খুব পণ্ডিত ভাষায়, অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া অন্য কত ভাষাই জানেন না। কি দাবি করে যে আমি সব ভাষা পারি, বলতে গেলে কোনটা বলে একমাত্র ফ্রেঞ্চ। ফরাসি মানে কিন্তু ইরান না, এখানে হচ্ছে ফ্রেঞ্চ। কারণ হচ্ছে কি এখানে মানে হচ্ছে আফগানদের এখানে কি মানে কি বলে ফরাসিদেরও কিন্তু বেশ ইয়া ছিল, কি বলে প্রাধান্য ছিল ওই সময়। যাই হোক, ফরাসি ছাড়া কিছুই পারে না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বুঝেন, তবে তিনি ভাবখানা এমন করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। ধরুন আমি এমন স্পেলিংয়ে উর্দু বলতেছি বা এমন উচ্চারণ ইংরেজি বলতেছে আমি নিজেই বুঝি না, ওটা কথা বলতেছে যে আপনি যদি তার ইংরেজি না বুঝেন, তবে তিনি ভাবখানা করেন যেন আপনি ইংরেজিই জানেন না। তখন তিনি কি করবে, ফরাসি যে যে 6টি শব্দ জানেন, ফ্রেঞ্চ শব্দ জানেন, সেগুলো ছাড়েন। তখনও যদি আপনি তার বক্তব্য না বুঝেন, তখন সে উর্দু জানেন। দেখছেন, ফার্স্টে ইংরেজিতে কথা বলবে, না বুঝলে ফ্রেঞ্চ ভাষায় কথা বলবে, নাহলে উর্দুতে কথা বলবে, ভালো কথা। শেষটা এমন একটা ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলার ঝকমারি মানে ঝামেলা, ঠিক আছে? অশিক্ষিত বর্বরদের সাথে ঝকমারি তিনি আর কত সামলাবেন। হ্যাঁ, নিজের যে ভাষা জ্ঞানের অভাব সেটা তিনি স্বীকার করেন না। তিনি কি বলেন যে এই খ্যাত কই থেকে এই টাইপের। যাই হোক, আচ্ছা অথচ পরে দেখলাম ভদ্রলোক অত্যন্ত বন্ধু বৎসল, মানে বন্ধুর মতো, বিপন্নের সহায়। তার উপরে বুঝতে পারলাম ভাষা নিয়ে তার এত দুর্বলতা কেন। কারণ শুনতে পেলাম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পাইছেন। মানে উনিও যে কাবুল বেতারে চাকরি পাইছেন কিসের কথা বইলা, যে আমি অনেকগুলো ভাষা জানি, এই কথা বলে তিনি কাবুল বেতারে চাকরি পাইছেন। এই জন্যই ভাষা নিয়ে যে পণ্ডিতি করা উনি ছাড়তে পারে না। ধরুন আপনি বুয়েটে চান্স পাইছেন, আপনার মধ্যে একটা ভাব থাকবে না আমি তো বুয়েট জান্নাত কনফার্ম, বা আমি ঢাবিতে চান্স পাইছি, আর আর সে কি দেখে আর আমার এটা নিয়ে আমরা পাণ্ডিত্য দেখাই না। ঠিক ওই লেখক মানে ওনার অবস্থা এরকম যে উনি যেহেতু ভাষার পরিচয় দিয়ে হচ্ছে বেতার কেন্দ্রে চাকরি পাইছে, এই জন্য সব জায়গায় হচ্ছে ভাষার পণ্ডিতিটা দেখায়। ইজ ইট বুঝিং? আচ্ছা, বাসের পেটে একপাল কাবুলি ব্যবসায়ী, বাসের পেটে বাসে উঠছে। পেশোয়ার থেকে সিগারেট, গ্রামোফোন, রেকর্ড, প্লেট ভাষণ, ঝাড় লণ্ঠন, ফুটবল, বিজলিবাতি, সাজ সরঞ্জাম, কেতাব পুঁথি, এক কথায় দুনিয়ার সব জিনিস নিয়ে যাচ্ছে। বাদ বাকি প্রায় সবকিছু আমদানি করতে হয় হিন্দুস্তান ও কি রুশ থেকে। পেশোয়ার কোথায়? পেশোয়ার হচ্ছে পাকিস্তানে। তো পাকিস্তান থেকে তারা এগুলা কিনে। বাকি জিনিসগুলা কোত্থেকে কিনে? কিছু জিনিস ইন্ডিয়া থেকে কিনে, কিছু জিনিস হচ্ছে রাশিয়া থেকে। রুশ মানে হচ্ছে রাশিয়া থেকে কিনে। এইসব তথ্য জানার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলে বোঝা যায়। কারণ সব কিছু আমদানি পড়া, বুঝা গেছে বিষয়টা। সব আমরা কি পাই? বিদেশি পণ্য বা আমদানি পণ্য পাই, বিদেশি পণ্য পাই, এটাই বলছে। কাবুল শহরে একটা চক্কর মারলে হয়, সেসব পরের কথা। যাই হোক,
পেশোয়ার থেকে জমরুদ দুর্গ, একটা দুর্গের নাম, 10 মাইলের সমতল ভূমি, সেখানে এক দফা পাসপোর্ট দেখাইতে হলো, তারপরে কি খাইবার গিরিসংকট বা খাইবার পাস। আসেন, দুদিকে 1000 ফুট পাথরের ন্যাড়া পাহাড়। আরে ন্যাড়া মানে কি? আমরা বলি না চুলকাইটা ফেলে বলি না ন্যাড়া বেলতলা একবারই যায়, এরকম একটা কথা বলি না? এখানে ন্যাড়া মানে হচ্ছে যেই পাহাড়ের মধ্যে কোনো গাছপালা থাকে না, এটাকে বলে ন্যাড়া পাহাড়। কথাটা কি বুঝতে পারছেন? যেই পাহাড়ের মধ্যে কোনো গাছপালা থাকতেছে না, সেটাকে আমরা বলতেছি মানে পাথরের যে পাহাড়, এটাকে বলা হচ্ছে ন্যাড়া পাহাড়। আচ্ছা, দুই দিকে 1000 ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়, মানে গাছপালাবিহীন কেবল পাথরের পাহাড়। আমাদের যে পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়গুলো দেখি এরকম না, কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলোর মধ্যে হচ্ছে গাছ টাছ আছে, কিন্তু ওইখানে এরকম না, পাথরের। মাঝখানে খাইবার পাস। খাইবার পাস হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটা সংযোগ সড়ক। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটা সংযোগ সড়ক, এটা হচ্ছে খাইবার পাস। এইটা বেশ প্রতিকূল জায়গা, এই যে খাইবার পাসটা, বুঝছেন, বেশ প্রতিকূল। একটু দেখতেছি আমরা খাইবার পাস, মাঝখানে হচ্ছে খাইবার পাস। আমরা এখানে বেশ প্রতিকূল অবস্থায় পাবো খাইবার পাসকে। আচ্ছা, তারপর দেখি আমরা এক জোড়া রাস্তা একে বেঁকে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। এক জোড়া রাস্তা মানে দুইটা রাস্তা। এক রাস্তা মোটরের জন্য, মোটরের জন্য মানে হচ্ছে মোটর কার, গাড়ি বলেন বা কি বলে যে আমরা হুন্ডা বলেন, এগুলার জন্য, মানে ইঞ্জিন চালিত যে বাহনগুলো আছে ওগুলার জন্য হচ্ছে একটা রাস্তার ব্যবস্থা রাখছে, মানে অত্যাধুনিক দ্রুতগামী যে যানগুলো আছে সেটা। আর অন্য রাস্তা হচ্ছে উট খচ্চর গাধা ঘোড়া পণ্য বাহিনী বা ক্যারাভানের জন্য। স্যার, উট খচ্চর বা গাধার মধ্যে যদি আপনি কোনো পণ্য টন্য রাখেন, সেটা কিন্তু আস্তে 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 যাবে। উট খচ্চর বা গাধা এগুলো তো হচ্ছে কি ইঞ্জিন চালিত বিষয় না, ঠিক না? তো রাস্তার একটা সাইড হচ্ছে আমার কি ইঞ্জিন চালিত যানবাহনের জন্য, আরেকটা সাইড হচ্ছে কি এই ক্যারাভান। ক্যারাভান মানেটা কি, যে আপনারা কখনো শুনছেন সওদাগর ওয়ার্ডটা শুনছেন বা কাফেলা ওয়ার্ডটা শুনছেন কিনা কখনো? কাফেলা, ব্যবসায়িক কাফেলা শুনছেন কখনো? এই ব্যবসায়িক কাফেলার মধ্যে হয় কি অনেকগুলা উট থাকে, ঘোড়া থাকে, গাধা থাকে, তারা পণ্য টন্য নিয়ে হচ্ছে কি 50 জন 60 জন আস্তে 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 করে যেতে থাকে। এইটাকে বলা হচ্ছে ক্যারাভান। যে মরুভূমি তো অনেক মানুষ উট বা ঘোড়ায় চড়ে যখন দলবদ্ধভাবে যে পণ্য পরিবহন করত, এটাকে বলা হচ্ছে ক্যারাভান। তাহলে দুইটা জিনিস রাস্তার, একটা হচ্ছে মোটর বা ইঞ্জিন চালিত গাড়ির জন্য একটা রাস্তার একটা সাইড রাখছে, আর একটা হচ্ছে কি ক্যারাভানের জন্য রাখছে। ওকে, সংকীর্ণতম রাস্তা দুইয়ে মিলে 30 হাতও হবে না, মানে রাস্তা খুব বেশি প্রশস্ত না। দুইটা রাস্তা মিলে আমরা সর্বোচ্চ পাচ্ছি কতটুকু দৈর্ঘ্য, এটা মাত্র 30 হাত। পাহাড়ি রাস্তার মধ্যে মাত্র 30 হাত। সেই পাহাড়ি পথ রাস্তা দুইটা মিলে কি 30 হাত চড়া, অর্থাৎ খুবই সংকীর্ণ পথ। সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এঁকে বেঁকে গিয়েছে। আপনারা যারা সাজেকে গেছেন বা পাহাড়ি রাস্তায় গেছেন তারা বলতে পারবেন বিষয়টা। পাহাড়ি রাস্তাগুলো না আঁকা বাঁকা, এটাই বলতেছে, দেখেন মাতালের মতো এঁকে বেঁকে গেছে, ঠিক আছে? যে সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে কি এঁকে বেঁকে গেছে, যে কোনো জায়গায় দাঁড়ালে পরে ডানে বাঁয়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? কথাটা কি বুঝতে পারছেন? সাজেক গেলে আমরা সারাদিকে চারদিকে কি দেখি? পাহাড় আর পাহাড় দেখি না? ওই কথাটা এখানে বলতেছে, যেদিকে যাই না কেন আমরা কি দেখতেছি? শুধু পাহাড় দেখতেছি যেদিকে যাই না কেন। ওকে, হুম, আচ্ছা, তারপর দেখি আমরা ডাইনে পাহাড়, সামনে পাহাড়, পিছে পাহাড়। দ্বিপ্রহরের সূর্য, দ্বিপ্রহর মানে হচ্ছে মধ্য দুপুর, দ্বিপ্রহর সূর্য সেই নরক কুণ্ডে সোজা নেমে এসেছে। মানে মধ্য দুপুরে সূর্যটা পুরো পাহাড়ের মধ্যে নাইমা আসছে এমন মনে হইতেছে। তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লোফালুফি খেলতেছে। বিষয়টা বুঝে নেন, এখানে ব্যাখ্যাটা বুঝে নেন। লোফালুফি খেলা মানে বুঝেন? লোফালুফি মানে হচ্ছে বাচ্চাদের বল খেলার মতো, এটাকে বলে লোফালুফি খেলা। তো সূর্যটা কি মানে হচ্ছে দুপুরবেলা কি হয়েছে, একটু নেমে যায় না, নেমে যায় না? তো এইটাকে বলতেছে বাচ্চারা বল খেললে যেমন একজন আরেকজনের মারে, বল গায়েব হয়ে যায়, সূর্যটা এরকম পাহাড়ের আড়ালে হয়ে যেতেছে, এটা বলতেছে। দেখেন, দুপ্রহরে সূর্য যেন সেই নরককুণ্ড সোজা নেমে এসেছে, এটা লিখে দিচ্ছে। দেখেন, দুপুরবেলা সূর্য ঠিক মাথার উপরে, আর সেই তীব্র রোদ পাহাড় ঘেরা জায়গাটা যেন একবার গরম হয়ে রয়েছে। এই জন্য বলতেছে পাহাড়ের জায়গাটা বলতেছে নরককুণ্ডের সাথে তুলেছে। তাই নিয়ে চতুর্দিকে পাহাড় যেন লোফালোফি খেলতেছে, যেন যেন চারপাশের পাহাড়গুলো সূর্যকে নিয়ে কি বাচ্চাদের মতো করে বল খেলতেছে, এটাই বলতেছে, বাচ্চাদের বল খেলতেছে।
অবাক হয়ে দেখছি যে এই গরমের মধ্যে দেখেন সেই বুখারার পুস্তিন, পুস্তিন মানে হচ্ছে কি যারা চামড়ার জ্যাকেট ট্যাকেট বিক্রি করে, বুখারা হচ্ছে রাশিয়ার একটা শহর। তো এটা বলতেছে অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন ব্যবসায়ীরা, মানে যারা চামড়ার জ্যাকেট ট্যাকেট বিক্রি করে তাদের কথা বলতেছে, মানে উজবেকিস্তানে কোট বিক্রি করে, 2 ইঞ্চি পুরো লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে দিয়ে ভারতের দিকে চলে আসতেছে। আরে এই গরমের মধ্যে এই লোকেরা কি 2 ইঞ্চি মোটা, যেগুলো আমরা শীতকালে যে জ্যাকেটগুলা পরি, এই জ্যাকেটগুলা পরে ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে খেদিয়ে ভারতের দিকে চলে আসতেছে। আমরা খালি গায়ে টিকতে পারতেছি না গরমের কারণে, আর তারা কি শীতের জ্যাকেট এই গরমের মধ্যে পরে চলে আসতেছে। ঠিক আছে, একটু অবাক হওয়ার বিষয় না, কি বলেন? দেখেন বলছে সর্দারজিকে রহস্য করে বললাম, কেন রহস্য করে বলতেছে এটা ইম্পর্টেন্ট, কারণ মানে অবাক হয়েছে তো এই জন্য হচ্ছে বিস্ময় বা অবাক হওয়ার কারণে রহস্য করে বলতেছে, অবাক হওয়ার কারণে। দেখেন কি বলতেছে, দেখেন যে রহস্য সমাধানের অনুরোধ জানালাম, যে কি ব্যাপার, এইটার কারণটা কি, এই রহস্য সমাধানের মানে এইটার কি রহস্য। আচ্ছা দেখেন কি বলতেছে, বললেন যাদের অভ্যাস হয়ে গেছে তাদের পক্ষে সত্য এরকম পুরু জামা কাপড় পরে, পুরু মানে কি মোটা, পুরু জামা কাপড় পরে বাইর হওয়াটা আরামদায়ক। কথাটা কি বুঝতে পারছেন? যাদের অভ্যাস হয়ে গেছে। আপনি দেখেন আমাদের এখানে বেশি গরম পড়ে নাকি সৌদি আরবে বেশি গরম পড়ে? অবশ্যই সৌদি আরবে পড়ে, কিন্তু দেখেন যে সৌদিরা যে ওদের যে পাঞ্জাবিগুলো থাকে এগুলা বেশি মোটা কাপড় আমাদের চেয়ে। ঠিক আছে, আমাদের চেয়ে তারা মোটা কাপড় বেশি পরে, মোটা কাপড়ের পাঞ্জাবি পরে, তাদের এখানে গরম বেশি, কারণ তাদের এটা অভ্যাস হয়ে গেছে। এটাই বলতে দেখেন এই গরমে আরামদায়ক, বাহিরের গরম ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। সলিউশনটা কি, যে বাহিরের গরম ভিতরে ঢুকতে পারতেছে না, এটা সলিউশন। ঘাম তো আর এদেশে হয় না, কারণ আফগানিস্তানের বাতাসের আর্দ্রতা অনেক কম, আর্দ্রতা অনেক কম, এই জন্য যত গরমই হোক না কেন ঘাম হয় না। আপনি এখনকার সময় দেখবেন আমাদের বাতাসের আর্দ্রতা অনেক কম, দেখবেন যে কি এখন আমাদের ঘাম হয় কম, দেখেন অনেক কম ঘাম হয় এখন। দেখেন ঘাম তো এই দেশে আর হয় না, কারণ আফগানিস্তানের মধ্য এশিয়ার বাতাসে আর্দ্রতা অনেক কম। আর হলেই বাকি তোর এই ঘাম টাম দেখার টাইম আছে? বেড়া মানুষ যুদ্ধ করতে যাইবো, মারামারি করবো, পিড়াপিড়ি করবো, এ ঘাম দেখার চিন্তা করলে হইব? এটাই বলতেছে দেখেন। আর হলেই বাকি এরা তাই থোড়াই পরোয়া করে, এরা কোনো পরোয়াই করে না। এইটুকু বলতে বলতে দেখলাম গরমের হলকা মুখে ঢুকে ওর সর্দারজির গলা শুকিয়ে দিছে। মানে আমরা যেমন শীতকালে দেখবেন কুয়াশা হা করলে দেখেন না কুয়াশা বের হয়, কি ধোয়া বের হয় না, সর্দারজি যখন কথাগুলা বলতেছে তখন তার মুখ দিয়ে কি গরমের বাতাসের ঝাপটা বের হইতেছে। এটাই বলতেছে দেখেন। এইটুকু বলতে বলতে দেখলাম গরমের হলকা মানে তপ্ত বাতাস মুখে ঢুকে সর্দারজি গলা শুকায় দিছে। গল্প জমাবার চেষ্টা বৃথা, কেন? গরমের কারণে কেউ কথাই বলতে চায় না, গল্প জমাইবো কেমনে? কথাটা কি বুঝতে পারছেন? গরমের কারণে কেউ কথাই বলতে চায় না, তাই কি বলতেছে, গল্প জমানোটাই বৃথা। ইজ ইট বুঝিং? হুম, ওকে, আসেন। কত দেশের কত রকমের লোক পণ্য বাহিনীর সঙ্গে সঙ্গে চলছে। পণ্য বাহিনী মানে কি বলছিলাম মনে আছে? ক্যারাভান। পণ্য বাহিনী মানে কি বলছিলাম? ক্যারাভান। ক্যারাভানের সাথে চলতেছে। কত ঢঙের টুপি, মানে এখানে সাংস্কৃতিক ভিন্নতার কথা বলতেছে, এখানে সাংস্কৃতিক বা পোশাক আশাকের যে ভিন্নতা এটাই বলতেছে। কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র, গাদা বন্দুক, মানে পুরনো নলওয়ালা বন্দুকের কথা বলতেছে থেকে আরম্ভ করে অত্যাধুনিক তোমার জর্মন মাউজার। জর্মন মাউজার মানে হচ্ছে জার্মানির এক ধরনের হচ্ছে কি বলে এটাকে, রাইফেল। জার্মানির এক ধরনের রাইফেল, এটা হলো জর্মন মাউজার। দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতির মতো জামধর, মানে এটাও একটা কি অস্ত্র। আপনারা জাতি চিনেন না সুপারি কাটেছে, তো এই টাইপের অস্ত্র। তারপর দেখেন সুপারি কাটার জাতির মতো জামদর, যেটা মোগল ছবিতে দেখেছিলাম, ঠিক আছে, সেইটা সেইটা পরা। তারপর দেখেন বাস্তবে দেখলাম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমর বন্ধ গোজা। কোমর বন্ধ মানে হচ্ছে বেল্টে, মানেটা বুঝে নেন। সুপারি কাটার মতো জাতি বা সুপারি জাতি আছে না, জাতির মতো এক ধরনের অস্ত্র, যেটা উনি হচ্ছে কি মোগল ছবি টবির মধ্যে দেখছিল, সেই টাইপের জিনিসগুলো কি এখন আফগানিস্তানে দেখতেছে, যেটা তারা বেল্টের ভিতরে লুকায় রাখতেছে। মানে আপনারা খঞ্জর চিনেন? খঞ্জর মানে খুর চিনেন তো? আমরা তখন খুর সেলুনে খঞ্জর থাকতো বা ছোট ছুরি থাকতো ওদের এখানে লুকানো,
ওই কথাগুলোই বলতেছে। দেখেন জামদর যেটা মোগল ছবিতে দেখছিলাম, বাস্তবে দেখলাম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমর বন্ধে গোছা, কারো হাতে কানঝোকা, কানঝোকা হচ্ছে এক ধরনের অস্ত্র, পেতলে বাঁধানো লাঠি, কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা, বাহারি রকমের বিষয়। আপনারা জাতীয় জাদুঘরে আসলে দেখবেন যে আগের দিনের যারা যোদ্ধা ছিল তাদের কত ধরনের অস্ত্র ছিল। উটের পিঠে পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট দেখছেন, এই যে একটা বিষয়, কার্পেট কিন্তু বিখ্যাত এদের। কত আকারের সামোভার, সামোভার হচ্ছে রাশিয়ান পানির পাত্র, এটা চা বানায় খায়, ফ্লাক্স বলতে পারি আমরা, রাশিয়ান পানির পাত্র। বস্তা বস্তা পেস্তা বাদাম, আখরোট, কিসমিস, আলু বোখরা নিয়ে চলতেছে। আপনার একটা গল্প আছে কাবুলিওয়ালা, ঠিক আছে, ওটা দেখবেন কিসমিস বিক্রি করে আফগানিস্তানরা, এসা আফগানিস্তানরা হিন্দুস্তানি বিরিয়ানি পোলাও জৌলস বাড়ানোর জন্য। তাহলে এই যে কিসমিস এগুলা কেন? বিরিয়ানির জৌলস বাড়ানোর জন্য আনতেছে। আরো চলছে, শুনতে পেলুম, এইটা বলতে শুনতে পেলে কি গোপনে শুনতে পাওয়া, ঠিক আছে, কারণ এতক্ষণ যে কথাগুলো বলতেছে এগুলা হচ্ছে কি বৈধ বিষয়, এখন অবৈধ বিষয়গুলো আসতেছে। আরো শুনতে পেলাম কোমর বন্ধের নিচে ইজরের ভাঁজে, ইজর মানে হচ্ছে লুঙ্গি, লুঙ্গির ভাঁজে পুস্তিনের লাইনের ভেতরে, মানে জ্যাকেটের বিভিন্ন লাইন থাকে না জ্যাকেটের, এটা বলছে পুস্তিনের লাইনিং এর ভেতরে আফিং আর হাসিস না কোকেন, দেখছেন? তার মানে আফগানিস্তানে একটা জিনিস আমরা পেলাম, নেশা জাতীয় দ্রব্য, এই জিনিসটা আফগানিস্তানে কিন্তু অনেক বিখ্যাত। তবে বর্তমানে হচ্ছে সরকার কি করছে, নেশা জাতীয় দ্রব্য পুরা নিষেধ করে দিচ্ছে। আফিং আর হাসিস না কোকেন আরো কত কিছু, সবাই চলতেছে অতি ধীরে অতি মন্থরে। তার মানে দেখেন বৈধ জিনিসের পাশাপাশি অবৈধ জিনিসও কিন্তু আফগানিস্তানে আছে। ওইটাই বলতেছে বৈধ জিনিসের পাশাপাশি কি অবৈধ জিনিস নিয়েও কি ওনারা চলতেছে। পাঠান দুবার বলতেছিল, আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করলাম। কি দেখেন, কি হন্তদন্ত হওয়ার মানে হচ্ছে শয়তানের পন্থায় পথ চলা। আসলে এই সর্দারজি হচ্ছে খুব ধীরে ধীরে গাড়ি চালাইতেছে। এখন তারে যদি কেউ চার্জ করে আপনি এত ধীরে ধীরে চালাইতেছেন কেন, সে আগে যুক্তি দিয়ে রাখতেছে তারা হুড়া করে চলা হচ্ছে শয়তানের পন্থায় চলা। এটাই বলতেছে দেখেন, সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করলাম, মানে গাড়ি ধীরে চলার জন্য কোনো অভিযোগ আমি করতেছি না। সেটা কি দেখেন, হন্তদন্ত হওয়ার মানে হচ্ছে শয়তানের পন্থায় চলা। আচ্ছা, কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? হ্যাঁ, কি বলেন? আমার সকল সমস্যার সমাধান করেই, মানে ব্যঙ্গ করে বলতেছে, ব্যঙ্গ মানে এখানে বলতেছে হচ্ছে সমস্যার আগমন, সমস্যার আগমন আমার জন্য হচ্ছে কি নতুন করে সমস্যা আসতেছে, এটাই বলতেছে। আমার সকল সমস্যার সমাধান করেই যারা ধম করে একটা শব্দ হলো, কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটাগুলো, মানে চোখের ফেটা মানে হচ্ছে চোখের যে পাতার কথা বলতেছে, এটা বড় বড় করে বলতেছে। চোখের ফেটা খুলে আমার দিক বিবর্ণ মুখে তাকালো, আমি সর্দারজির দিকে তাকাইলাম। তিনি দেখি অতি শান্তভাবে, কেন অতি শান্তভাবে? তার মধ্যে কোনো প্রতিক্রিয়াই নেই, এটাই বলতেছে। তিনি দেখি অতি শান্তভাবে গাড়িখানা এক পাশে নিয়ে দাঁড় করাইছেন, মানে তার মধ্যে আসলে কি নেই, কোনো প্রতিক্রিয়াই নেই, এটা বলতেছে। বলেন টায়ার ফেসেছে, প্রতিবারই হয়, এই গরমে না হওয়াটাই বিচিত্র। আপনারা যদি কেউ হচ্ছে সাজেক বা অন্য জায়গায় যদি যান, সাজেকের কথা আমি বলতেছি বিশেষ করে, দেখবেন টায়ার ওই যে একবারে সাজেকের মোড়ে উঠার আগে ঝিরায় নেয়, কেন? যাতে করে টায়ার না ফেটে যায়। এটাই প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে, দুই দিকের জমি পাঠানের। মানে এখানে বুঝাচ্ছে হচ্ছে কি পরিপূর্ণ নিয়ন্ত্রণ নাই, এটা বুঝাচ্ছে কি নিয়ন্ত্রণ নাই, ঠিক আছে, সরকারের বা ইংরেজদের কি নিয়ন্ত্রণ নেই, এটাই বলতেছে। খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুই দিকের জমি পাঠানের। সেখানে নেমেছে কি মরছ, মানে একবারে অনিরাপদ অবস্থা। কি দেখেন, আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওত পেতে থাকে, দেখছেন, চিন্তাই রাহাজানি করার জন্য, মানে পুরাপুরি নিরাপত্তাহীনতা কাজ করতেছে। যারা আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই তখন কি হয় বলেন তো, অনিরাপদ বোধ করি না, এই জন্য আমাদেরকে সেনাবাহিনী গার্ড দিয়ে নিয়ে যায়, সিকিউরিটির ব্যবস্থা থাকে, সেম কথাই বলতেছে, চিন্তা রাহাজানির জন্য। নামলেই কড়াং পিকতে গেল, তারপর কি কায়দায় সবকিছু হরণ করে তার বর্ণনা দেওয়ার আর কোনো প্রয়োজন নাই, যে তোমার সবকিছু কি করে নিবে, একবারে হরণ করে নিবে, চিন্তাই করে নিবে। আচ্ছা দেখেন, পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপর রাহাজানি না করে, ঠিক রাস্তার মধ্যে এসে রাহাজানি না করে, সেজন্য খাইবার পাসের দুই দিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদেরকে ইংরেজরা 2 টাকা করে বছরে খাজনা দেয়, যে ভাই তোরা মারামারি কর, ঠিক আছে, রাস্তার উপরে এসে মারামারি করিস না। আমরা এই যেমন দেখেন বিভিন্ন আন্দোলন টান্দোলন কি বলি, ভাই তোরা যা ইচ্ছা আন্দোলন কর, রাস্তা আটকাইস না। সেম কথাটা ইংরেজরা পাঠানদেরকে কি বলে, তোরা মারামারি কর, ঠিক আছে, রাস্তার উপরে এসে মারামারি করিস না। এই জন্য কয় টাকা দেয়? 2 টাকা খাজনা দেয়, দেখছেন, উল্টারও খাজনা দেয়। যাই হোক,
পরে আরেকটা শর্ত অতি কষ্টে আদায় করেছে, আফ্রিদি। আফ্রিদি আফ্রিদি হচ্ছে একটা উপজাতি, ঠিক আছে? আফ্রিদি হচ্ছে পাকিস্তানের একটা উপজাতি, ঠিক আছে? সুন্দর মোটাকাটা। আফ্রিদিতে ঝগড়া লাগলে রাস্তার এই পারে যেন ওদের বন্দুক না মারা হয়। তোরা মারামারি লাগলে কর, কিন্তু ভাই রাস্তার উপরে এসে মারামারি করিস না, এখানে মানুষের হচ্ছে ক্ষতি করিস না, এটাই বলতেছে। মোটর আবার চললো, কাবুলির গলা ভেঙে গেছে গা, কাবুলির। আচ্ছা, তবু বিড়বিড় করে যা বলেছিল তার নির্যাস কিচ্ছু হয়নি সাহেব, কালেই কাবুল পৌঁছে যাচ্ছে। মানে একটু আশা বা ভরসা দিতেছে, ঠিক আছে? বাঙালি তো ভয় পাইতেছে, একটু ভরসা দিতেছে। সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দিব। এই গরম থেকে ইয়া করে কি করব, কাবুল নদীতে যে একটা ডুব দিব। আপনারা যেমন কেউ ধানের ক্ষেতের মধ্যে যে মেশিনে যে পানি দেয়, পাম্পার মেশিন, এখানে যে পানি দেয়, এখানে কেউ গোসল করছেন? গরমের মধ্যে আইসা পাম্পার মেশিনে গোসল করার কি একটা আনন্দ, হ্যাঁ? যদি কেউ গোসল করে থাকে তাহলে বুঝতে পারবে যে এই আনন্দটা কি। এটাই বলতেছে। দেখেন, সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দিব। বরফগলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে, দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। গরম থেকে আসার পরে যদি ঠান্ডা পানিটা খেতে যে কি একটা মজা লাগে, ওটা কথা বলতেছে। আমি বললাম আপনার মুখে ফুলচন্দন পড়ুক, ঠিক আছে? ফুলচন্দন পড়ুক। এই কপালে তার চন্দনাকা, এটা কোথায় আছে ফার্স্ট পেপারে, কে বলতে পারবেন? কপালে তার চন্দনাকা, মুখে তার লজ্জার রক্তিমা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে অপরিচিত গল্পের মধ্যে আছে, আপনার মুখে ফুল চন্দন পড়ুক, ঠিক আছে? এটা মানে হচ্ছে কি সৌভাগ্যের কথা বলতেছে, বা আপনি ভালো কথাটা বারবার বলতে পারেন। এখন লেখক কেন এই কথাটা বলতেছে, কারণ এত প্রতিকূল অবস্থার মধ্যে গেছে, উনি বিশ্বাসই করতে পারতেছে না সামনে গরম কমবে, ঠান্ডা আবহাওয়া আসবে, উনি বিশ্বাসই করতে পারতেছে না। যাই হোক, হঠাৎ দেখি সামনে কি মরিচিকা, সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মরুভূমির মধ্যে গেট আইসে কই থেকে, এটাই বলতেছে। সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো, ভালো কথা। গেট খুলে গেল, আফগানিস্তানে ঢুকলুম। এই এতক্ষণে আফগানিস্তানে ঢুকছে, কারণ খাইবার পাসটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝখানে একটা সংযোগ সড়ক। বলছে বড় বড় হরফে সাইনবোর্ডে লেখা, কাবুলি বললেন দুনিয়ার সব পরীক্ষা পাশ করাচ্ছে সবচেয়ে বড় হচ্ছে খাইবার পাস পাশ করা। মানে সব ধরনের প্রতিকূলতা, গরম, তারপর হচ্ছে তার হচ্ছে কি বলে, প্রশাসনের কাগজপত্রী দেখানো, তারপর হচ্ছে পাঠানদের ভয়, ছিনতাইয়ের ভয়, ইত্যাদি ইত্যাদির কারণে বলতেছে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে কি খাইবার পাস করা, মানে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। আলহামদুলিল্লাহ, খোদাকে ধন্যবাদ। বললো আমিন। আচ্ছা, এবার দেখেন সে ঢুকছে, আফগানিস্তানে ঢুকছে। খাইবার পাস তো দুঃখে সুখে পার হইলাম এবং মনে মনে আশা করলাম এইবার গরম কমবে, ভালো কথা। কমলো বটে, কিন্তু পাসের ভিতর, পাস মানে পথ, হ্যাঁ, পাস মানে হচ্ছে পথ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিরিপথ, ঠিক আছে? গিরিপথ, দুই পাহাড়ের মাঝখানে যে পথটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে গিরিপথ। আচ্ছা, কিন্তু পাসের ভেতরে পিচ ঢালা রাস্তা ছিল, মানে খাইবার পাসের ভিতরে পিচ ঢালা রাস্তা ছিল, ভালো, মানে মানুষের তৈরি রাস্তা। তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক, ভালো কথা। এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই, এখন মানুষের তৈরি রাস্তা নেই, বুঝতে পারছেন? মানে মানুষের তৈরি কোনো রাস্তা নাই। হাজারো বছরের লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির উপর যে দাগ পড়েছে তার উপর দিয়ে যেন মোটর চলতেছে, মানে এটাকে আমরা বলতে পারি প্রাকৃতিক রাস্তা, ঠিক আছে? যেমন এই যে পাহাড়ে যারা থাকে তাদের চলাচলের জন্য রাস্তা আছে না, কিভাবে হয়েছে? চলতে 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 তারা একটা রাস্তা বানায় নিছে, এটা কৃত্রিমভাবে প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গেছে। আর আমরা যে পাকা রাস্তা করি এটা তো কৃত্রিমভাবে তৈরি করি। এখন এটা বলতেছে খাইবার পাসের ভিতরে সব ছিল হচ্ছে কৃত্রিম রাস্তা বা মানুষের তৈরি রাস্তা। আর এখানে আমরা কি দেখতেছি বলেন তো? এখানে হচ্ছে কি কোনো কৃত্রিম রাস্তা নেই, হাজার বছর মানুষ চলতে চলতে যে রাস্তাটা হয়েছে ওইটাই। এটা দেখেন, মাটির উপরে যে দাগ পড়েছে সেটার উপর দিয়ে মোটর চলতেছে। এই দাগের উপর দিয়ে পণ্য বাহিনী যেতে আসতে কোনো অসুবিধা হবে না, কারণ দেখেন পণ্য বাহিনী যেটা মনে করেন যে গাধা খচ্চর এগুলা নিয়ে যারা চলে তাদের যাইতে আসতে কোনো সমস্যা নয়, কারণ তারা তো ধীরে ধীরে চলে। যখন আপনি ধীরে ধীরে চলবেন তখন আসলে রাস্তা অতিক্রম করা আপনার কাছে কোনো ব্যাপারই না। তো মোটর আরোহীর পক্ষে যে কত দূর পীড়াদায়ক, ঠিক আছে? মোটর ভাঙাচোরা রাস্তার মধ্যে যদি আপনি গাড়ি চালান, কি বলেন, ফিজিওথেরাপি সড়ক হয়ে যায় না? আমরা অনেক সময় যে কি বলে এটাকে, টেম্পুতে উঠলে যে অবস্থাটা হয়, এটাই মোটর আরোহীদের পক্ষে যে কতদূর পীড়াদায়ক। পীড়াদায়ক মানে হচ্ছে কষ্টদায়ক, ঠিক আছে? কষ্টদায়ক। কেন কষ্টদায়ক? তার খানিকটার তুলনা হয় বীরভূম বাঁকুড়ার ডাঙ্গা ও খোয়াই। বীরভূম বাঁকুড়া হচ্ছে মনে করেন ইন্ডিয়ার দুইটা জায়গা। তো এখানে দেখেন ডাঙ্গা ও খোয়াই, খোয়াই মানে পাথরের খোয়াই, বুঝছেন? পাথুরে ও অসমতল রাস্তা, পাথরের রাস্তা ও অসমতল রাস্তা, এটা কথা বলতেছে। বীরভূম বাঁকুড়ায় ডাঙ্গা ও খোয়াই
রাত্রিকালে গরুর গাড়িতে চড়ার সঙ্গে, মানে অসমতল রাস্তা, উঁচা নিচা রাস্তা, এর মধ্যে যদি আপনি গরুর গাড়ি নিয়ে চলতে গেলে যে অবস্থাটা হবে আফগানিস্তানের খাইবার পাস পার হওয়ার পরে ঠিক লেখকের সেই অবস্থাটাই মনে হচ্ছে রাত্রিকালে গরু গাড়ি চড়ার সঙ্গে। যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে, ভেতরে খড়ের পুরো তোষক না থাকে এবং ছোট বড় নুড়ি দিয়ে ভাঙা খোদাই ছেয়ে ফেলা হয়, দেখেন কি বলতেছে, দেখেন সেই গাড়ি 20 মাইল বেগে চলে, মাত্র কত মাইল, 20 মাইল বেগে গাড়ি চলতেছে। এখন আপনি যে গদির মধ্যে বসে আছেন, গদির মধ্যে কোনো হচ্ছে কি বলে এটাকে, তুলা টুলা নাই গদির মধ্যে, তখন কি অবস্থাটা হবে এটাই বলতেছে দেখেন। এবং ভিতরে খড়ের পুরো তোষক যদি না থাকে এবং ছোট বড় নুড়ি দিয়া ডাঙা খোয়াই ছেয়ে ফেলা হয়, রাস্তাটা কেমন, ছোট বড় নুড়ি, নুড়ি মানে পাথরের টুকরা, মানে পুরা রাস্তাটা পাথুরে এবং অসমতল। একদিকে রাস্তাটা অসমতল ও পাথুরে, 2 নম্বর হচ্ছে কি আপনি যে গদির মধ্যে বসে রয়েছেন এখানে তুলা নাই, মানে এটা খুব আরামদায়ক না। 3 নম্বর হচ্ছে গাড়িটাও দ্রুত বেগে চলতেছে। এবার চিন্তা করেন কি কষ্টটা হবে, ঠিক আছে, এটাই বলতেছে দেখেন। মনে করেন যে এই এই ধরনের ভাঙ্গা রাস্তায় যখন অটো রিক্সা দ্রুত চলে তখন আমাদের যে অবস্থাটা হয়, 3টা কারণে কথা বলতেছে, হ্যাঁ, ছেয়ে ফেলা হয়, মানে কষ্টকর ঝাঁকুনিদায়ক রাস্তা। লান্ডি কোটাল থেকে দক্কা 10 মাইল, কত 10 মাইল, যাই হোক সেই মরু প্রান্তরের দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর মনে হলো। আরে ভাই, মরুভূমির মধ্যে একটা দুর্গ বানাইছে, নাম কি, দক্কা দুর্গ। অত্যন্ত অবান্তর বলে মনে হলো। কেন অবান্তর মনে হলো? কারণ এত প্রতিকূল পরিবেশের মধ্যে, মরুভূমির মধ্যে আপনার দুর্গ বানানোর দরকার কি? মনে করেন দুর্গ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যান্টনমেন্ট, এখন আপনি এখানে পানি পাচ্ছেন না, আপনার আবহাওয়া এখানে গরম, তাহলে এইখানে এই দুর্গটা বানানোর দরকারটা কি? এই জন্য বলতেছে যে এই মরুভূমির মধ্যে দক্কা দুর্গটা আমার কাছে কি খুব অবান্তর মনে হইলো। পরবর্তী যে কি বলতেছে দেখেন, আচ্ছা গেল, মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে আশেপাশে রঙের সঙ্গে রং মিলিয়ে। আপনি মিশরে যদি যান, মিশরের বাড়িগুলোর কালার হচ্ছে মরুভূমির সাথে মিলে, পিরামিডের সাথে মিলে, ওইটাই বলতেছে দেখেন। মরুভূমির মধ্যে যেহেতু এই দুর্গটা এবং আশেপাশের বাড়িগুলো কি করতেছে, এই যে পিটে মানে হচ্ছে মাটি আর খড় মিশিয়ে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা, আশেপাশে রঙের সঙ্গে রং মিলে, মানে একটা হলুদের সাথে হলুদ মিলে, ফ্যাকাশে ময়লা গিনগিনে হলদে রং দিছে। আচ্ছা, দেয়ালের উপর দিকে এক সারি গর্ত, দুর্গের লোক তারই ভেতর দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাহিরের শত্রুকে গুলি করতে পারে। একটা দুর্গ বা কেল্লা যদি যান, কেল্লার মধ্যে হয় কি দেয়ালের ফাঁকে ফাঁকে ছিদ্র থাকে। কেন ছিদ্র থাকে? যাতে করে ছিদ্র দিয়ে গুলি করতে পারে। ওইটাই বলতেছে দেখেন যে দুর্গের দুর্গের কি লোক তারই ভিতর দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে শত্রুকে গুলি করতে পারে। এটার জন্য দেখ, দূর থেকে সেই কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপড়ে নেওয়া চোখের শূন্য কোটর। দূর থেকে মানে এই যে আমাদের চোখ, এটা যদি উঠায় ফেলে তাহলে কে খালি খালি দেখাবে না? তো দূর থেকে দুর্গটা দেখে কি মনে হইতেছে, যে মানুষের চোখ উপড়ায় ফেললে যেমন কি গর্ত বা অন্ধকার লাগবে, ঠিক দুর্গটাও সেরকম মনে হচ্ছে। এটা বলতেছে অন্ধের উপড়ে নেওয়া চোখের শূন্য কোটর। যাই হোক, কিন্তু দুর্গের সামনে এসে বা দিকে তাকে চোখ জুড়িয়ে গেলে এতক্ষণ দেখা যায় কি ছল ছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গেছে, ডান দিকে এক ফালি সবুজ আঁচল। সবুজ আঁচল মানে হচ্ছে কি সবুজ প্রকৃতি, বা আমরা বলতে হচ্ছে মোহনীয় প্রকৃতি, ঠিক আছে, মোহনীয় প্রকৃতি লুটিয়ে পড়েছে। আচ্ছা গেল, কাবুলি বললেন চলেন দুর্গের ভিতর যাই, পাসপোর্ট দেখাতে হবে। দেখছেন আবার ঝামেলা, একটু আগে খাইবার পাসের মধ্যে দেখা আসছে, এখন দুর্গের মধ্যে দেখাইতে হবে। যাই, আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দিবে। কেন ছেড়ে দিবে তাড়াতাড়ি? যেহেতু আমরা সরকারি কর্মচারী তাই আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিবে, তাড়াতাড়ি ছেড়ে দিবে। তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছে যাব, জালালাবাদ। দুর্গের অফিসার আমাকে আমাকে বিদেশি দেখে প্রচুর খাতিরযত্ন করলেন। তাহলে এইটা তাদের একটা বৈশিষ্ট্য আমরা পেলাম। কি বৈশিষ্ট্য বলেন তো? তারা বিদেশিদেরকে খুব সম্মান করে বা অতিথি পরায়ণ, এটা আমরা বলতে পারি। দফা, আচ্ছা, দক্কার মতো জায়গায় বরফের কল, বরফের কল মানে হচ্ছে পানিকে বরফে রূপান্তর করার নিয়ম, এটা বলতে বরফের কল। দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয়, কিন্তু যে শরবত খেলুম তার জন্য ঠান্ডা জল কুজোতে, কুজো মানে হচ্ছে মাটির পানি ঠান্ডা রাখার জন্য যে মাটির পাত্রটা বলতেছে, তার জন্য ঠান্ডা জল কুজোতে কি করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলাম না। ঠিক আছে, মানে লেখক গেছে আর লাচ্ছি খাবার না, লাচ্ছি অনেকটা লাচ্ছির মতো খাবার দিছে। তো উনি চিন্তা করেই পাচ্ছে না যে এই গরমের মধ্যে উনি লাচ্ছির ব্যবস্থা করলো কিভাবে। এটা বলছে দেখেন যে যে শরবত খেলাম তার জন্য ঠান্ডা জল কুজোতে, মানে মাটির পাত্রে এটা কিভাবে তৈরি করছে সেটা বুঝতে পারলাম না। এই গরমের মধ্যে উনি ঠান্ডা জল কোত্থেকে আনছে এটা আমি বুঝতে পারলাম না। এবার দেখেন,
আফগানিস্তানের অফিসার যদি কবি হইতে পারেন, ভালো কথা, কারণ কবিরা ভবিষ্যতের কথা চিন্তা করা কবিতা লেখে, তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণীও বিচিত্র না। মানে আফগানিস্তানের প্রতিকূলতা ইঙ্গিত করা, ঠিক আছে, আমরা বলতে পারি হচ্ছে প্রতিকূলতা ইঙ্গিত করা, ঠিক আছে, এটাই বলতেছে। দেখেন, আফগানিস্তানের অফিসার যদি কবি হইতে পারেন, কারণ কবিরা যেমন ভবিষ্যতের কথা চিন্তা করা কবিতা লেখে, তেমনি ভাবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাটাও কি না কিছুমাত্র বিচিত্র না। আপনি আফগানিস্তানে চলতে গেলেই বুঝবেন যে কত ধরনের প্রতিকূলতা আছে, এটার জন্য বড় কিছু হওয়া লাগে না। এটা বলছেন কবিরা যেমন কল্পনা দিয়ে ভবিষ্যতের কথা দেখতে পায়, তেমনি পীরও কি করে ভবিষ্যতের পূর্বাভাস দেয়, এটাই বলতেছে। দেখেন, তিনবার চাক্কা ফাটছে, একবার না, তিনবার চাক্কা ফাটছে। আর ইঞ্জিন তো সর্দারজির উপর গোসা কইরা, গোসা মানে হচ্ছে রাগ, রাগ কইরা শেষ, দুবার ঘুম হয়ে গেছে, ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে। গরমে ইঞ্জিন হচ্ছে কি মানে হচ্ছে বন্ধ হয়ে গেছে, এটাই বলতেছেন যে ইঞ্জিন সর্দারজির উপর রাগ করে কি করে দিচ্ছে বলেন তো, গোসা করে কি বন্ধ হয়ে গেছে ইঞ্জিন। চাকা সারালা হাজি মেনন একজন লোকের নাম, একজন লোকের নাম হচ্ছে হাজি মেনন ধরেন। আর তদারকি করলেন সর্দাজি, ইনস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাওয়া গেছে, ভালো কথা। জালালাবাদ পৌঁছাবার কয়েক মাইল আগে সর্দাজির কোমর বন্ধ বা নিবি বন্ধ বা বেল্ট, আসল কথা হলো বেল্ট, বেল্ট যাই বলি না কেন বেল্ট ছিঁড়ে দু টুকরা হয়ে গেছে। হয়তো গরমের কারণে বা অন্য কোনো কারণে, বা গাড়ি তো যেহেতু ঝাঁকুনি দিয়ে চলতেছে, হয়তো কোনো ঝামেলা হয়েছে, যাই হোক। তখন খবর পেলাম সর্দার জিও রাত কানা। আরে মানে ওই যে বলছিল ফার্স্টে বলছিল না যে ড্রাইভার রাত কানা, যে তখন খবর পাইছে সর্দার জিও রাত কানা। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিস ফিস করে বলতেছে, কারণ দেখেন একজন রাতে চোখে দেখেন, এটাকে জোরে কওয়া যায় বলেন, ফিস ফিস করে প্রচার করে দিলেন, অধ্যকার মতো আমাদের অনুষ্ঠান, অনুষ্ঠান বলতে এখানে যাত্রার কথা বলতেছে, ঠিক আছে, মানে রস মানে কি করে একটু টিটকারি করে বলতেছে, দুষ্টুমি করে বলতেছে, অনুষ্ঠান এখানে সমাপ্ত হলো, মানে আজকের যাত্রা এখানেই শেষ। কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হইব। কবে? কাল সকাল 7টায়। 8 মাইল টেক দূরে আফগান সরাই, মানে আফগানিস্তানে বিশ্রামস্থল, আমরা হোটেল বলতে পারি, ঠিক আছে, আবাসিক হোটেল, ঠিক আছে, সরাইখানা তো অনেকে বুঝবেন না, আবাসিক হোটেল। বেতার সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললাম, বাদ বাকি আর সকলে হই হুল্লা করে উৎসব করে করে গাড়ির ঠেল্লা নিয়ে যেতে চাইলো, যে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, চাক্কা ফেটে যায়, এই জন্য একবার উৎসব করে করে নিয়ে যেতেছে। আচ্ছা, সর্দারজি একটু তন্নি মানে নরম স্বরে বলতেছে, কি বলবে, ভাই একটু পা চালিয়ে একটু দ্রুত আসেন, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দিবে, সন্ধ্যা হয়ে গেলে আমরা আর হোটেলে ঢুকতে পারবো না, নিরাপত্তা ইস্যুর বিষয় আছে, তাড়াতাড়ি আসেন। আচ্ছা, হোটেলে ঢুকতে, তারপরে সে কি বলতেছে, সরাই তো নয়, যেন ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে একটা চৌকো দুর্গ, চৌকো দুর্গ মানে হচ্ছে চারকোনা দুর্গ। আমরা আবাসিক হোটেল বলতে যেই শেপ বুঝি এইটা তার কিছুই না, বিশাল দুর্গের মতো একটা হোটেল, এটা বলতেছে। কর্ম অন্তে, অন্ত মানে শেষ, কর্ম অন্তে মানে কাজের শেষে, নিভৃত পান্থশালাতে মানে মানুষ মানুষ কাজ শেষ করে এসে কি করে, সরাইখানা বলেন বা হোটেলে বলেন বিশ্রাম করে, এটাই বলতেছে, মানে কাজ শেষ করে নিরিবিলিতে মানুষ একটু বিশ্রাম করে, এইটা বলতে আমরা যা বুঝি। দেখেন, বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে, মানে কাজ শেষ করে আমরা বিশ্রাম নিব, আমরা যেই যেমন স্নিগ্ধ পরিবেশ চিন্তা করি, এইটার সাথে এই হোটেলের কোনো মিলই নেই। বোঝা গেছে বিষয়টা, মানে হোটেলের পরিবেশ মোটেও সুন্দর না, হোটেলের পরিবেশ দেখেন, পরিবেশটা মোটেও মনোমুগ্ধকর না। 30 ফুট উঁচু, কত 30 ফুট উঁচু, হলদে মাটির নিরেট চারখানা দেয়াল, সামনের খানাতে একটা বিরাট দরজা, ঠিক আছে, আর ভেতর দিয়া উড বাস ডাবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে। তো ভেতরে যাবার সময় মনে হয় এই শেষ ঢোকা, এই দানবের পেট থেকে আর বেরোতে হবে না। কেন এটা বলতেছে, মানে হোটেলটা এত অন্ধকার ও বিশাল, মনে হয় যেন দানব যেন খায় ফেললে যেমন পেটে হজম হয়ে যায়, লেখকরা যখন হোটেলের ভিতরে ঢুকছে তাদের কাছে এমন মনে হইতেছে যে এই দানবের পাইট থেকে আর বেরোতে পারবে না, এটা বলতেছে। দেখেন, আমাকে ধাক্কা এই দানব গিলে ফেলে, ঢুকতেই থমকে দাঁড়ালাম। কত শতাব্দী, হ্যাঁ, কত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ, হোটেলে ঢুকে দেয় কি দুর্গন্ধ, পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারি না, কিন্তু মনে হলো আমি যেন সেই ধাক্কা 3 গজ পিছিয়ে গেলাম। কতটুকু? 3 গজ, মানে ঢুকতে না ঢুকতে এত দুর্গন্ধ, ওরে পিছিয়ে গেছে দুর্গন্ধের ঠেলায়। আচ্ছা, ব্যাপারখানা কি বুঝতে অবশ্য সময় লাগলো না, কেন, এলাকাটা মৌসুমি হাওয়ার বাহিরে। মৌসুমি হাওয়া মানে কি জানেন, বর্ষাকালে মনে করেন বৃষ্টি হবে, গ্রীষ্মকালে বাতাস হবে, শীতকালে ঠান্ডা পড়বে, মৌসুম ভেদে যে বাতাসের যে ভিন্নতা, এই এলাকাটা এরকম না, এটা এর বাহিরে, ভালো কথা।
তাই এখানে কখনো বৃষ্টি হয় না। গেল, যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না, পাহাড়ের উপরে থাকলে তো বরফ পড়তো, সেটাও পড়ে না। আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচারও প্রশ্ন আসে না। যেহেতু পানির সংকট, তাই তারা নিয়মিত ধোয়া মোছা করে না, এটাই বলতেছে। দেখেন, আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচার কথা ওঠে না। অতএব সিকান্দার শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে, সিকান্দার শাহী বাজিরাজ মানে হচ্ছে রাজকীয় ঘোড়া, বাজিরাজ থেকে আরম্ভ করে পরশু দিনের আস্ত ভেড়ার পাল, যেসব অবদান মানে বুঝছেন তো, এখানে মানে টিট করে করে বলতেছে, মানে মল বা পায়খানার কথা বলতেছে, আর লিখলাম না, যেসব অবদান রেখে গিয়েছে, ঠিক আছে, তার স্থূলভাগ মাঝে মধ্যে সাফ করা হয়েছে বটে। মানে দেখেন, ধরেন আমি গরুর গোবরের কথা যদি আমরা বলি, গোবর পরিষ্কার করা হয়েছে। এখন গোবর মাটিতে পড়ার পরে দেখেন তো তার একটা ইয়া থাকে না, ঝাপটা ইয়া থেকে যায় না, ওইটাকে ডইলা মুছা বা ধুয়া পরিষ্কার করতে হয় না, ওই জিনিসটা ওরা করে না। ওরা কি করে, যে শক্ত যে মলটা ইয়াটা থাকে, মলটা থাকে, ওইটা পরিষ্কার করে, কিন্তু এটার যে পুরা হচ্ছে সূক্ষ্মভাবে ধুয়া টুয়া একবার সাফ সুতরা পরিষ্কার করবে, ওই জিনিসটা তারা করে না, কারণ যেহেতু পানির সংকট। ঠিক আছে, এটাই বলতেছে। দেখেন যে হ্যাঁ, সাফ করা হয়েছে ওটা, কিন্তু সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমন স্তরীভূত হয়েছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। মানে গন্ধ এত ধাক্কা দিয়ে সরাইতেছে। যাই হোক, সূচিভেদ্য অন্ধকার দেখেছি, সূচিভেদ্য অন্ধকার দেখেছি, এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুক্রম। মানেটা কি সূচিভেদ্য অন্ধকার? সূচিভেদ্য মানে বুঝলি সুই দিয়ে যেটা ফুটা করা হয়, সুই, আপনারা বেলুন দিয়ে অনেক সময় ফুটা করেন না, সুই দিয়ে, ওটা কথা বলতেছে। দেখেন কি বলতে থাকেন, মানে এমন অন্ধকার দেখছি যেখানে সুইও ঢুকবে না। একটা ঘর মনে করেন চরম অন্ধকার, একটু আলো নাই, এটাকে বলে সূচিবেদ্য অন্ধকার। একটা ঘর এতটাই অন্ধকার যে একটু আলো নেই, এটাকে বলে সূচিবেদ্য অন্ধকার। বলতে থাকেন, এমন অন্ধকার দেখতেছি যেখানে সুইও ঢুকবে না, মানে বিন্দু মাত্র আলো ঢুকবে না। ঠিক এইবার এমন গন্ধ পেলাম যে এতটাই তীব্র, মনে হয় সুই দিয়ে ফুড়ে ঢুকানো হবে। মানেটা কি, এই গন্ধটা এতটাই প্রকট বা এতটাই বিশ্রী যে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো উপক্রম নাই। কথাটা কি বুঝতে পারছেন আমার? এই যে ছাগল ছাগল ভেড়া গরু বা কি বলে ঘোড়ার মলের কারণে যে গন্ধটা, এটা বলতেছে এতটাই বিশ্রী গন্ধ যে এটা আমরা কি করতে পারতেছি না, এটাকে নিঃশ্বাস নেওয়ার উপক্রম নাই, এটাই বলতেছে। বুঝতে পারছেন, নিঃশ্বাস নেওয়ার উপক্রম নাই। আচ্ছা, সূচিবেদ্য অন্ধকার দেখছি, এ প্রথম সূচিবেদ্য দুর্গন্ধ শুক্ল। আচ্ছা, ভালো কথা। দেখেন, ভোরবেলা ঘুম ভাঙলো আজান শুনে, ভোরবেলায় ঘুম ভাঙছে। এটা আফগানিস্তানের লোকেরা কিন্তু ধর্ম পরায়ণ, আফগানিস্তানের লোকেরা কি বলছে দেখেন, নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সওদাগর, উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলাম যে তুর্কিস্তানি এত ভালো উচ্চারণ টিকে রইল কিভাবে। মনে করেন আপনি প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে গেছেন যেখানে মানুষ ঠিক মতো নামাজ কালাম পড়ে না, এখন আপনি মসজিদে যাই ইমাম সাহেবের কেরাত শুনে অবাক হয়ে গেলেন, আরে এত সুন্দর কেরাত পড়লো কিভাবে। ঠিক তেমনিভাবে লেখক আফগানিস্তানে যে অবাক হয়ে গেছে যে উজবেক বা অন্যরা যেভাবে বিকৃত উচ্চারণে আরবি করে এরকম নয়, খুব সুন্দর আরবি, এটার দিকে অবাক হয়ে গেল, এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে। বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, আপনি জিজ্ঞাসা করেন না, মানে লেখক কৌতূহল, একটা কৌতূহল প্রকাশ করতেছে যে এত সুন্দরভাবে আপনি হচ্ছে কোরআন শরীফ পড়লেন কিভাবে বা মনে রাখলেন কিভাবে, এটাই বলতেছে। আর ওই সময় রাশিয়ার হচ্ছে প্রাধান্য চলতেছে, তো খুবই স্বাভাবিকভাবে হচ্ছে কি যে উনি মানে হচ্ছে কোরআন শিক্ষার উপর তাদের অনেক নিষেধাজ্ঞা ছিল রাশিয়ানদের। যাই হোক, বেতারওয়ালাকে জিজ্ঞাসা তিনি বলেন, আপনি জিজ্ঞাসা করেন না। আমি বললাম, না, যদি কিছু মনে করেন। এটা আবার কোন ধরনের কথাবার্তা। আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলাম যে খাস প্রাচ্য দেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করাতে বাধা নেই। আমাদের মধ্যে একটা ইতস্তত কাজ করে না। ধরেন আপনারা কেউ বললো, ভাই আপনি কোন ভার্সিটিতে পড়েন, আরে আমি আপনার চিনি না, কখনো আপনি আমার ভার্সিটি সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন, একটু ইতস্তত বোধ করি না। তো এখানে লেখক বলতেছে আফগানিস্তানের কালচার আসলে এমন না। আফগানিস্তানে হচ্ছে কি, যে কোনো বিষয় সম্পর্কে জানলে বরঞ্চ খুশি হয়। দেখেন, পরে জানলাম যার সম্বন্ধে মানে সুন্দর তেলাওয়াত সম্বন্ধে এই প্রশ্ন, হ্যাঁ, যার সম্বন্ধে এই কৌতূহল দেখানো হয় তাতে বরঞ্চ তিনি খুশি হন। যাই হোক, মোটরে বসে তারই খেই মানে প্রসঙ্গ, মানে আগের দিনের গল্পের প্রসঙ্গ তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতা জমা খরচা নিতে লাগলো, মানে গতকাল রাতে কি কি ঘটছে সেটা নিয়ে আলোচনা করতে লাগলো। যাই হোক, চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হওয়ার প্রথম পরশ পেলাম, এই শুরু হয়েছে। দেখেন,
খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুই দিকে ফসলি ক্ষেত। এই যে তাহলে জালালাবাদ, আমরা জালালাবাদ সম্পর্কে জানতেছি, জালালাবাদ কেমন, হ্যাঁ, জালালাবাদের বৈশিষ্ট্য কেমন এটাই বলতেছে এখানে। সর্দারজি পরিচয় করিয়ে দিয়ে বললাম জালালাবাদ, আচ্ছা বললেন, তখন দুই দিকে সবুজ আর লোকজনের ঘরবাড়ি, সামান্য একটা নদী, ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহনীয়, মোহন মানে হচ্ছে মোহনীয়, মানে কি অবাক করার সৌন্দর্য, যেটাকে আমরা বলি মোহনীয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি অবাক করার সৌন্দর্য, কি মোহনীয় সবুজের লীলা খেলা দেখাইতে পারে। মানে একটা দেশের মধ্যে যে একটা নদী যদি থাকে, নদীর কারণে যে পরিবেশটা যে কি পরিমাণ পরিবর্তন আসতে পারে সেটাই এখানে বলতেছে। সামান্য একটা নদী যে ক্ষুদ্রতম সুযোগ পেল কি মোহনীয় সবুজের লীলা খেলা দেখাইতে পারে, মানে কৃষিক্ষেত্রে নদীর গুরুত্ব বা এটা বলতেছে। জালালাবাদ তার অতি মধুর তসবির, তসবির শব্দের অর্থ ছবি, এটা একটা আরবি শব্দ তসবির। আচ্ছা, এমনকি যে দু চারটা পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো। মানে প্রাকৃতিক পরিবেশ মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে, এটা মানে এটা বুঝানেন। দেখেন, আপনি যদি আফ্রিকান অঞ্চলগুলোর মধ্যে যান, ওইখানে প্রচুর গরম পড়ে, মানুষগুলারে দেখলে মনে হবে কি অনেক রুক্ষ, এরকম মনে হবে, মনে করাটা স্বাভাবিক, কারণ তারা গরমের মধ্যে থাকে, মেজাজ খিটখিটে থাকে, ইত্যাদি ইত্যাদি। আবার আপনি যে ইউরোপে যদি যান, কাশ্মীরে যদি যান, তাহলে দেখবেন মনে হবে আরে কি সুন্দর, খুবই স্বাভাবিক, কারণ সেখানকার আবহাওয়া ওরকম ঠান্ডা, সৌন্দর্য প্রকাশ পায় এই জন্য। ঠিক আছে, এটাই বলতেছে। দেখেন যে এমনকি দুই চারটা পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হইল। সীমান্তে গরম অনেক, পাঠানগুলো একটু রুক্ষ চরিত্র মনে হয়, আর এখানের পাঠানদের দেখে মনে হয় না এরা অনেকই সফট কর্নার, এই টাইপের মনে হইতেছে। আচ্ছা গেল, লক্ষ্য করলাম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামি নিন্দা করে। পাঠান লোকেরা বাপরে মেয়েদের ব্যাপারে খুব কনজারভেটিভ, খুব কনজারভেটিভ। আফগানিস্তানে আপনি যদি কোনো মেয়ের ছবি তোলেন তাহলে মনে করেন যে জীবন লয়ে আসতে পারবেন না, বুঝতে পারছেন। ইভেন আরবের মধ্যেও মেয়েদের ছবি তোলা যায় না, মেয়েদের ব্যাপারে নিজেরা আকাম কুকাম যাই করো, কিন্তু মেয়েদের ব্যাপারে তারা শতভাগ কি বলে একবারে খুব ডেয়ারিং অবস্থা তাদের। যাই হোক, যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামি নিন্দা করে, তারই বউজি খেতে কাজ করতেছে অন্য দেশের মেয়েদেরই মতো। আরে এটা কোনো কথা? মুখ তুলে বাসের দিকে তাকাতো তাদের আপত্তি নেই, মানে মুখ তুলে একটা মেয়ে সবসময় মাথা নিচু করে থাকবে, আফগানিস্তান সিস্টেম, আর এখন কি বলতেছে মাথা উঁচু করতেছে, এটাই বলতেছে। দেখেন, মুখ তুলে বাসের দিকে তাকাতো তাদের আপত্তি নাই, মানে গুরুত্ব সহকারে পর্দা তারা তেমন একটা মানে না। বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোন দেশের গরিব মেয়ে পর্দা মানে না। কেন? ধরতে পারি আমরা পরিস্থিতির কারণে, কারণ গরিব মেয়েদেরকে কাজ করে খাইতে হবে, সেটা মানুষের বাড়িতে কাজ করা হইতে পারে, কারো ফসলি ক্ষেতের মধ্যে কাজ করা হইতে পারে, তো সেখানে আসলে পর্দাটা তারা পরিপূর্ণভাবে মেনটেন করতে পারে না, এটাই বলতেছে। কেন অন্তত আপন গায়ে মানেই না, শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে, তাহলে পর্দা বেসিক্যালি হচ্ছে মধ্যবিত্তদের ইয়াটা। আমাদের এখানে মধ্য পর্দা সবার জন্যই, হয়তো কেউ মানে কেউ মানে না, সেটা ভিন্ন কথা। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হওয়ার চেষ্টা করে, কখনো কাজ করবে না অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজেই বজায় রাখে, মানে অভ্যস্ততার একটা কথা বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম আরবের বেদুইন মেয়েরা, আরবের মেয়েরা কি পর্দা মানে না? দেখুন, তিনি বলেন আমি ইরাকে তাদেরকে বিনা পর্দায় ছাগল চড়াতে দেখছি। এইটার মিনিংটা দুইটা হইতে পারে, একটা হচ্ছে হয়তো তারা যেখানে ছাগল চড়াচ্ছে ওই জায়গায় কোনো পুরুষ মানুষ নাই, এটার হইতে পারে। আরেকটা হইতে পারে কি স্থানীয় পর্যায়ে যেহেতু মানে হচ্ছে ধরেন মানে অভ্যস্ত হয়ে গেছে, নিজের এলাকা যেহেতু ওই সময় পর্দা মানে না। আপনারা একটা আম পর্দা খাস পর্দা বলে না, দেখবেন আমাদের অনেকেই আছে কি বাইরের মানুষ হলে পর্দা করে, তো ঘরের ক্ষেত্রে হচ্ছে মামতো ভাই খালতো ভাই এইগুলোর ক্ষেত্রে পর্দা করে না, এই টাইপের আর কি বলতেছে। যাই হোক, বিনা পর্দায় ছাগল চড়ে দেখছে। গাড়ির সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো, কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের মধ্যে অন্তর্ধান, মানে সব এক লোকে বেরিয়ে গেছে, বাস থেকে বেরিয়ে গেছে, জালালাবাদ আসা মাত্রই সব বেরিয়ে গেছে গাড়ি থেকে। কেউ একবার জিজ্ঞাসা পর্যন্ত করলো না ভাই বাস ছাড়বে কখন। আমাদের গাড়িগুলো যেমন হোটেলে বিরতি দেয় না, ঠিক আছে, লেখক পর করছে আচ্ছা 20 মিনিট পর বা 30 মিনিট পর বিরতি, এরকম না, সবাই নেমে গেছে। ভাই কেউ জিজ্ঞাসা পর্যন্ত করলো না যে বাস ফের ছাড়বে কখন। আমার তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালাম বাস আবার কখন ছাড়বে ভাই। কি বলতেছে সর্দারজি বললেন আবার যখন সবাই এক হইব তখন ছাড়ো, সমস্যা কি, এখন তো হইব না। জিজ্ঞাসা করলাম সেটা কবে হবে, সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বলেন আমি কি জানি তোর মিয়া, সব মানুষ একত্র হইব কখন আমি কেমনে জানি, সবাই যখন একত্র হইব তখন ছাড়ো। এখন দেখেন একটা অনিশ্চয়তা কাজ করতেছে না লেখকের মধ্যে, পুরাই মানে সার্কাস টাইপের। জি
কি রে ভাই কোন জায়গায় আসলাম যে কারোর মধ্যে কোনো ফিলিংস নেই, বাস ছাড়বে কখন, বাড়ি যাব কখন, এতক্ষণ রাস্তায় থাকতে হবে কেন, এগুলো নিয়ে কোনো কথা নেই। যাই হোক, সবাই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন তখন। এবার দেখেন কি বলতেছে। আচ্ছা, বেতার কর্তা ঠাহায় দাঁড়িয়ে রয়েছেন কেন, আসুন আমার সঙ্গে। আমি শুধালাম, বারে ভাই সবাই গেল কই, ফিরবেই বা কখন? হ্যাঁ, তিনি বললেন, ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? হ্যাঁ, আপনি ওগুলো নিয়ে এত চিন্তা করতেছেন কেন? আপনি কি ওদের জানমালের জিম্মাদার? হ্যাঁ, জিম্মাদার মানে বুঝেন রক্ষক। জিম্মাদার শব্দের অর্থ হচ্ছে রক্ষক। আপনি কি ওদের জানমালের রক্ষক? আমি বললাম তা তো নয়, কিন্তু যেরকম ভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ মানে হচ্ছে হারিয়ে যাওয়া, ঠিক আছে? নিরুদ্দেশ মানে হচ্ছে হারিয়ে যাওয়া, কোথাও আমার হারিয়ে যেতে নেই মানে। তাতে তো মনে হইলো না যে ওরা শিগগিরই ফিরবে। আর সন্ধ্যায় তাহলে কাবুল পৌঁছবো কি করে? হ্যাঁ, সন্ধ্যার মধ্যে কাবুল যাবে কিভাবে? দেখেন, বেতার কর্তা বলেন, সে আশা শিখে তুলুন। এই চিন্তা করেন না যে আপনি আজকে সন্ধ্যার মধ্যে কাবুল যেতে পারবেন, এটা চিন্তা করে না। এদের তো কাবুলে পৌঁছবার কোনো তাড়া নাই, লেখকের না তাড়া আছে। এদের তো আর তাড়া নাই, এটা বলছে, এদের তো আর কাবুলে পৌঁছবার তাড়া নাই। বাস যখন ছিল না তোরা তখন কাবুলে যেতে 15 দিন লাগতো। বাস যখন ছিল না কয়দিন লাগতো? 15 দিন লাগতো। এখন 4 দিন লাগলো, সমস্যা নাই। কথাটা বুঝতে পারছেন? মানে তারা এভাবে অভ্যস্ত। মানে আমার হচ্ছে গ্রামের বাড়ির দিকে এরকম যে প্রায় দুই 2-2.5 কিলো হেঁটে তারপর হচ্ছে গাড়িতে উঠতে হয়, হেঁটে মানে চলা, মানে অটো রিক্সা চলবে ওই রাস্তাও না, একবারে পুরো বালির পথ, ভাঙাচোরা পথ, এই টাইপের। ওইখানকার মানুষের কাছে এটা কোনো ব্যাপারই না। 3 মাইল দূরে বাজার, তারা নিয়মিত বাজারে যায়, হাইটে হাইটে যায়। তা আমরা যারা শহর থেকে যাই, আমাদের কাছে 3 মাইল দূরে বাজার, 2 মাইল দূরে গাড়িতে উঠতে হবে। ওদের কাছে এটা কোনো ইয়া না কেন, তারা অভ্যস্ত, আর আমরা অভ্যস্ত না, এটাই বলতেছে। দেখেন, 15 দিন, এখানে এখন 4 দিন লাগলো, আপত্তি নেই। জালালাবাদে পৌঁছেছে তো সকলের কাকা মামা শালা কেউ না কেউ আছে, মানে কি আত্মীয় স্বজনের আছে, এটাই বলতেছে। দেখেন, আত্মীয় স্বজন আছে, তাদের কি, তাদের খোঁজ খবর নিবে। আর তত্ত্ব তালাশ মানে হচ্ছে কি খোঁজ, তাদের খোঁজ খবর নিবে, কুশল বিনিময়, ঠিক আছে? খোঁজ খবর নিবে, তারপর যায় তারা কি আসবে, খায় দেয়া চলে আসবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে পারিবারিক একটা পারিবারিক। আচ্ছা, এবার দেখেন কি বলতেছে। মোটর ছাড়লো অনেক বেলা, কাজেই বেলা বেলি, মানে দিনে দিনে কাবুল পৌঁছবার আর কোনো ভরসাই রইল না। মানে সন্ধ্যাবেলায় যে যাইতে পারবে সেটা আনপসিবল। যাই হোক, পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল। পেশোয়ার হচ্ছে পাকিস্তানে, পেশোয়ার হচ্ছে পাকিস্তানে, আর জালালাবাদ হচ্ছে আফগানিস্তানে। 100 মাইল। জালালাবাদ থেকে কাবুল আরো 100 মাইল। শাস্ত্রে বলে, মানে নীতি কথা যেটা, কি বলতেছে, সকালে পেশোয়ার ছেড়ে, সকালে না সকলে না সকালে, সকালে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে, আর ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তার মানে বুঝা যাচ্ছে 2 দিনের মধ্যে হচ্ছে কি পেশোয়ার থেকে কাবুল চলে যাওয়া যাবে, 2 দিনের মধ্যে। এটা নীতি কথা। যাই হোক, তখনই বোঝা উচিত ছিল শাস্ত্র মানে অল্প লোকেই, সবাই আসলে কি সময়ে গুরুত্ব দেয় না, বা সময় মতো যায় না, সময় মতো যায় না, এইটাই বলতেছে। শাস্ত্র মানে হচ্ছে অল্প কিছু লোকেই মানে। পরে জানলাম একমাত্র মেল বাস, মেল বাস মানে বুঝেন চিঠিপত্র আদান করে যেটা মেল বাস, আর ছাড়া আর কেউ, বা মালটাল নেয়, আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। সন্ধ্যা কাটলো নালার পাড়ে, নালা মানে বুঝেন তো, খাল, নালা, নদী নালা। নার্গিস বনের এক পাশে, নার্গিস বনের নাম, কিন্তু এটা কিন্তু মেয়ের নাম না, দেখেন এটা বনের নাম। চিনার মর্মর, এটা হচ্ছে এক ধরনের ফল, এটা হচ্ছে এক ধরনের ফল, ধরেন আমাদের হচ্ছে মালটা টাইপের। হ্যাঁ, তাই কি বলছি দেখেন, কোন সরো নদীর দ্বারাই পাশে নার্গিস ফুলে ভরা এক বন, আর তার উপরে চিনার ফলের গাছের পাতার পাশে ফিসফিস করে বলতেছে। সোজা কথাটা হচ্ছে উনি এমন একটা জায়গায় বসে রয়েছে, নার্গিস বনের এখানে বসে আছে, তার পাশে হচ্ছে কি একটা নালা পানি যাচ্ছে, আর কি ওই বনটার মধ্যে কি চিনার ফুল, মানে হচ্ছে ফুলে ভরপুর, চিনার ফলে ভরপুর, ঠিক আছে? এটাই বলতেছে। দেখেন, যে সন্ধ্যা কাটলো নালার পারে, নার্গিস বনের এক পাশে, চিনার মর্মরের মাঝখানে। তাহলে বনের মধ্যে কোন ফল আছে? চিনার মর্মর। সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পরপরই ডাক বাংলোর, হ্যাঁ, শেষ আভা মানে বুঝেন, মানে আমরা বলতে পারি হচ্ছে লালচে আভা, লালচে আভা, ঠিক আছে? মানে সূর্যের আলো, সূর্যের আলো চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পরই ডাক বাংলোর খানসামা, খানসামা মানুষ যে খাবার পরিবেশ করে, খানসামা আহার দিয়ে গেলেন, ঠিক আছে? মানে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি খাবার দিয়ে গেছে, এটাই বলতেছে। খেয়ে দিয়ে সেখানে 4 পাই আনিয়ে শুয়ে পড়লাম, 4 পাই মানে চৌকি। শেষ রাত্রে ঘুম ভাঙলো অপূর্ব মাধুরীর মাঝখানে।
কিসের সঙ্গীত দেখেন, অপূর্ব মাধুরীর মাঝখানে বলতে কি বুঝেছে? হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ। কুলুকুলু শব্দ মানে বুঝেন কলতান, যেটাকে আমরা বলি, ঠিক আছে, জলের কলতান। যেমন একবারে রাত্রের বেলা যদি আপনি নৌকা চালান না, বৈঠা করলে যে পানির যে একটা সাউন্ড হবে, ওটাই কথা হচ্ছে কুলুকুলু শব্দ। আর আমার সর্বদেহে জড়িয়ে নাকমুখ ছাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। ফিলটা একটু চিন্তা করুন, রাতের বেলা কি জলের আওয়াজ হইতেছে আর চারদিকে ফুলের ঘ্রাণ আসতেছে, এই বলতেছে অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। আচ্ছা ভালো কথা, তারপর কি বলতেছে দেখেন, শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন নদীর কুলুকুলু শব্দে ঘুম ভেঙে যায়। দেখছেন নদী, আপনারা যারা নদীতে নৌকা চালাইছেন বা চলছেন তারা বলতে পারবেন এটা। জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায়, মানে স্নিগ্ধতার কথা বলতেছে। ফুলের গন্ধে যেমন হচ্ছে কি আপনার ঘুম ভেঙে গেছে, এটা কথা বলতেছে। সুঘ্রাণে, ফুলের সুঘ্রাণে ঘুম ভেঙে গেছে। অনেকে হয় না এরকম পাখির আওয়াজ শুনে ঘুম ভাঙে, এই টাইপের। তাই হলো এখানে দুই মিলে গিয়ে। এই সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাই নাই। ঠিক আছে, এত সৌন্দর্য। যাই হোক, সেই আধা আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলা শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে ছুটে চলেছে। কি দেখতেছে রাতের অন্ধকারে? দেখেন একটা নালা ছিল, নালাটা বাদ দিয়ে আটকায় রাখতো, ঠিক আছে, রাত্রেবেলা ছেড়ে দেয়, ওটাই বলতেছে। দেখেন শুকনো নালা, দিনের বেলায় এটা শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে ছুটে চলছে, মানে বনের মধ্যে দিয়ে যাওয়া, বনের ভেতর দিয়ে যাওয়া, এটাই বলতেছে, ভেতরে দিয়ে যাওয়া, পানিগুলা বনের ভিতর দিয়ে যাচ্ছে। বুঝলাম নালার উজানে দিনের বেলা বাদ দিয়ে জল বন্ধ করা হয়েছিল। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা, ঠিক আছে, কোন জায়গা থেকে নালা আসতেছে? নিমলার বাগান। নিমলার বাগানের পালা বাদ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটছে, আর তারই পরশে কি নার্গিস নয়ন মেলে তাকিয়েছে, মানে বনের সৌন্দর্য ফুটে উঠেছে। মিনিংটা বুঝে নেন, মানে দিনের বেলা একটা নালা, নিমলার যে নালাটা, এইটা বাদ দিয়ে আটকায় দেয়, ঠিক আছে, রাত্রের বেলা এটা ছেড়ে দেয়, ওটার কথাই বলতেছে। দেখেন তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে, এর গান ও সৌরভ মিশে গিয়েছে। আর যে চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীত সৌরভে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। মানে এই যে চিনার ফল আছে না, চিনার ফল, চিনার ফলের গাছগুলোর মধ্যে এসে সূর্যের আলো পড়বে, এই যে একটা ফিল। একদিকে হচ্ছে নালা দিয়ে পানি যাচ্ছে বনের মধ্য দিয়ে, অন্যদিকে সূর্যের আলো উঠতেছে, এই মানে হচ্ছে স্নিগ্ধতার কথা বলতেছে। আর সে তার মুখ তুলে, মাথা তুলে, মানে চিনার ফলের কথা বলতেছে, মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাস সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য, মানে সকালের আলোর জন্য সে দাঁড়ায় আছে। আচ্ছা, এগুলো হচ্ছে প্রকৃতির স্নিগ্ধতা বুঝাইছে। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল, মানে সূর্যের সোনালি আভা ভরা দিল। চিনার সোনার মুকুট পরে নিল মানে বুঝছেন, সূর্যের আলো সোনালি না, তো ফল গাছের মধ্যে যখন সূর্যের আলোটা পড়ছে তখন কি যেমন একবার পুরো সোনালি হয়ে গেছে রে বলতেছে। পদপ্রান্তে পুষ্পবনের গন্ধ ধূপে, পুষ্পবন মানে কি? ফুলের বন। পুষ্পবন মানে হচ্ছে কি? ফুলের বন। আচ্ছা, ফুলের বনের গন্ধ ধূপে মানে সুগন্ধে বৈতালিক, বৈতালিক মানে হচ্ছে এক ধরনের গান, ভক্তিমূলক গান যেটাকে আমরা বলি, ঠিক আছে, বৈতালিক মুখরিত হয়ে উঠলো। মানে এই যে প্রকৃতির স্নিগ্ধতায় আমরা যেমন বলি না সুবহান আল্লাহ, আল্লাহর প্রশংসা করি না, তেমনি ভাবে এই স্নিগ্ধতায় দেখে কি উনি কি করতেছে? ভক্তিমূলক গান, ঠিক আছে, গাওয়া শুরু করতেছে। কি গান সেটাও পরে বলতেছে, দেখেন কি, এদিন আজি কোন ঘরে গো খুলে দিলে দ্বার, ঠিক আছে, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কি বলতেছে? এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। আমি আসলে এইগুলার শাব্দিক অর্থ করবো না, আমি ইয়ে করে দিচ্ছি। দেখেন যে কার জীবনে আর সত্যিকারের আলো এসেছে, কার সৌভাগ্যে আজ আজকের সকাল এত সুন্দর। বুঝতে পারছেন বিষয়টা? আবার বলতেছি দেখেন, এই যে আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, মানে কি? প্রাতে মানে সকালে, মানে আজকের সকালটা কার জীবনে সৌভাগ্য নিয়ে আনলো। তারপর দেখেন এদিন আজি কোন ঘরে গো খুলে দিল কার, আজকে কার ভাগ্য দুয়ার খুলে গেল। ওইটাই আমরা বলতেছি। দেখেন কার জীবনে আজ সত্যিকারের আলো এলো, কার সৌভাগ্যে এই সকাল আজকে এত সুন্দর হলো। ভোরের নামাজ শেষ হতে, ভোরের নামাজ মানে বুঝছেন, ফজরের নামাজের কথা বলতেছে। সর্দারজি ভেপু বাজায় আরম্ভ করছে, আয় তাড়াতাড়ি আসেন। ভাবগতিক দেখে মনে হয় তিনি আজকে স্থির করে ফেলছেন যে আজকে তিনি কাবুল পৌঁছায় ছাড়বেন, কোনো কথা নেই, কাবুল যাইতেই হবে। বিশাল প্রবন্ধ, সরি ভ্রমণ কাহিনী।
এরপর হচ্ছে শব্দার্থ, এগুলা সব আপনাদের ইয়াতে আছে, এগুলা আর কিছু না, এটার স্লাইড দিয়ে দিব আপনাদেরকে। কারো কোনো কোশ্চেন কেউ আছেন ক্লাসে? অনুধাবনমূলক কোশ্চেন এগুলো সব মার্ক করে দিছে আপনাদেরকে, এগুলা থেকে সৃজনশীল আসবে অনুধাবনমূলক কোশ্চেনগুলা থেকেই।